আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস যে ব্যাপারটা এটা আমরা শুরু করেছি। আমরা প্রত্যেকটা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ এমসিকিউ সেগুলো আমরা রেগুলার প্র্যাকটিস করব। গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো আমরা রেগুলার প্র্যাকটিস করব। আজকের আমাদের মেইন যে টপিকটা নেওয়া হয়েছে সেটা হলো বঙ্গভঙ্গ থেকে বঙ্গভঙ্গ রদ। যদি বঙ্গভঙ্গ থেকে বঙ্গভঙ্গ রদ এই রাজনীতির মধ্যে যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে ইনশাল্লাহ আজকের আমাদের যে স্লাইডের যে এমসিকিউ গুলো রয়েছে এগুলোর মধ্যেই চলে আসবে। আমরা জানি সময়কালটা কত আমাদের 1905 থেকে 1911। তো চলেন আমরা মেইন ক্লাসটা শুরু করি। আমি যখন আপনাদেরকে একটা প্রশ্ন দেখাবো এটার উত্তর আপনারা দেবেন কমেন্টে, তারপরে নোট নিয়ে বসবেন। আমি আপনাদের অনেক কিছু এক্সট্রা এখানে দেখাবো, সেগুলো সুন্দর করে আপনারা লিখে নেবেন। আচ্ছা, তো দেখেন প্রথম প্রশ্ন আমাদের যেটা সেটা হইলো 1905 সালে 1905 সাল কোন ঘটনার সঙ্গে জড়িত? 1905 সাল কোন ঘটনার সঙ্গে জড়িত? আমরা একটু রেসপন্স করি সবাই। আচ্ছা, দেখেন আমরা প্রথম থেকে সবগুলো এমসিকিউর ব্যাখ্যা সুন্দর করে আলোচনা করব। তো আমাদের প্রথম যেটা রয়েছে অপশনে সেটা হলো ভারত বিভক্তি। আমরা ভারত বিভক্তি সম্পর্কে একটু আলোচনা করব, চলেন। ভারত বিভক্তি, ভারত বিভক্তি মানে এখানে কি বোঝানো হচ্ছে? ভারতটাকে ভাগ করার কথা বলা হচ্ছে। এটার ইতিহাস যদি আমরা একটু দেখি, 3রা জুন 1947, এগুলো একটু নোট করে নিন। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, 3রা জুন 1947-এ কি করা হয়? মাউন্ট ব্যাটেন পরিকল্পনা প্রণয়ন করা হয়। মাউন্ট ব্যাটেন কে? মাউন্ট ব্যাটেন ছিল আমাদের ভারতের সর্বশেষ ব্রিটিশ ভাইসরয়। ইনি একটা পরিকল্পনা গ্রহণ করেন কিভাবে ভারতকে বিভক্ত করা হবে। তারপরে 18 জুলাই 1947, 18 জুলাই 1947 ভারত স্বাধীনতা আইন পাশ হয়। ভারত স্বাধীনতা আইন পাশ, ভারত স্বাধীনতা আইন পাশ। মাউন্ট ব্যাটেন যে পরিকল্পনাটা দিয়েছিল তার উপর ভিত্তি করে 18 জুলাই 1947 সালে কি করা হয়? ভারত স্বাধীনতা আইন পাশ করা হয়। এই ভারত স্বাধীনতা আইন পাশের উপর ভিত্তি করে 1947 সালের 14 আগস্ট পাকিস্তান এবং 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। ভারত স্বাধীনতা লাভ করে, তার মানে আমরা দেখতেছি ভারত বিভক্তির যে ব্যাপারটা এটা অ্যাকচুয়ালি 1947 সালের সাথে সম্পর্কিত। কত সালের সাথে সম্পর্কিত? 1947। বাট আমাদের প্রশ্নে বলা হয়েছে 1905 সাল কোন ঘটনার সঙ্গে জড়িত, তার মানে ভারত বিভক্তি এখানে হবে না। তারপরে যদি আমরা দেখি লখনৌ চুক্তি, লখনৌ চুক্তি, লখনৌ চুক্তি, লখনৌ চুক্তি এটা হয়েছে 1916 সালে। 1916 সালে। আমরা জানি ইতিহাসের বেশিরভাগ যে ঘটনাগুলো রয়েছে এগুলো অ্যাকচুয়ালি স্থান কেন্দ্রিক নাম হয়েছে, স্থান কেন্দ্রিক নাম হয়েছে। লখনৌ যে চুক্তি এই চুক্তিটা ভারতের লখনৌতে হয়েছে, এই জন্য এই চুক্তির নাম দেওয়া হয়েছে কি? লখনৌ চুক্তি। এই লখনৌ চুক্তি ছিল আমাদের হিন্দু মুসলিম সম্প্রীতির প্রথম চুক্তি। তাহলে এই লখনৌ চুক্তি ছিল কি আমাদের হিন্দু মুসলিম সম্প্রীতির প্রথম চুক্তি। আশা করি বিষয়টা ক্লিয়ার। লখনৌ চুক্তি এটা তাহলে কত সালে হয়েছে? 1916 সালে হয়েছে। বাট আমাদের প্রশ্নে বলা হচ্ছে কি 1905 সালের কথা, তাহলে আমরা দেখতেছি লখনৌ চুক্তিও এখানে হবে না। তারপরে যদি আমরা দেখি মুসলিম লীগ প্রতিষ্ঠা, তো চলেন আমরা একটু মুসলিম লীগের ইতিহাস সম্পর্কে একটু জানি। আমরা মুসলিম লীগ এটা প্রতিষ্ঠা করা হয় কবে? এটা প্রতিষ্ঠা করা হয় 1906 সালে। এটা যদি আমরা একটু হিস্ট্রি দেখি, 1 অক্টোবর 1906, 1 অক্টোবর 1906 আগা খানের নেতৃত্বে, আগা খানের নেতৃত্বে 35 জন মুসলিম প্রতিনিধি, 35 জন মুসলিম প্রতিনিধি এরা কি করে? লর্ড মেন্টর কাছে যায়, লর্ড মেন্টর কাছে যায় তাদের রাজনৈতিক দল প্রতিষ্ঠার কথা এবং আমাদের এই বাংলাতে পৃথক মুসলিম নির্বাচন যাতে করা হয় এই বিষয় নিয়ে তার সাথে আলোচনা করতে যায়। তার উপর ভিত্তি করে 28 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত শিক্ষা সম্মেলন হয় আমাদের ঢাকায়, শিক্ষা সম্মেলন হয়। শিক্ষা সম্মেলনের শেষ দিন 30 ডিসেম্বর
ডিসেম্বর 1906 কি করা হয়? মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয়। মুসলিম লীগ প্রতিষ্ঠা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মুসলিম লীগের যে ইতিহাস, মুসলিম লীগের ইতিহাসটা অ্যাকচুয়ালি জড়িত 1906 সালের সাথে। 1906 প্রথমে আমরা দেখলাম ভারত বিভক্তি, এটা হলো আমাদের 1947। তারপরে আমরা দেখলাম লখনৌ চুক্তি, এটা হলো আমাদের 1916। তারপরে আমরা দেখলাম মুসলিম লীগ প্রতিষ্ঠা, এটা হলো 1906। যেহেতু তিনটা অপশন হচ্ছে না, তার মানে একটা হবে, সেটা হলো আমাদের কি বঙ্গভঙ্গ। আপনারা যারা বঙ্গভঙ্গ এটা বলেছেন আর কি, এটা সঠিক উত্তর। এটা অ্যাকচুয়ালি কি হবে? বঙ্গভঙ্গ হবে। তো বঙ্গভঙ্গের আমরা একটু সাল অনুযায়ী ইতিহাস দেখে আসবো, চলেন। বঙ্গভঙ্গ 1765 বেঙ্গল প্রেসিডেন্সি গঠন। এগুলো একটু নোট করে নিন সাথে সাথে, তাহলে আপনার খুব উপকারে লাগবে। প্রত্যেকটা বিষয়ের ইতিহাস আপনি ভালোভাবে জানতে পারবেন। তো দেখেন, বঙ্গভঙ্গের ইতিহাস জানার জন্য আমরা চলে গেলাম একবারে কোথায়? বেঙ্গল প্রেসিডেন্সি গঠন। এই বেঙ্গল প্রেসিডেন্সি আসলে কে গঠন করেছিল? এই বেঙ্গল প্রেসিডেন্সি গঠন করেছিল লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ কি করেন? বেঙ্গল প্রেসিডেন্সি গঠন করেন। ভাইয়া হঠাৎ করে রবার্ট ক্লাইভ বা লর্ড ক্লাইভ কিভাবে আসলো? এটার ইতিহাস অ্যাকচুয়ালি কি? এটার যদি ইতিহাস আমরা জানতে চাই, তাহলে আমাদের দেখতে হবে 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধ হয়েছে, যেখানে নবাব সিরাজউদ্দৌলা পরাজয় বরণ করেছে। তারপরে ক্ষমতায় আসে কি আমাদের? তারপরে ক্ষমতায় আসে মীর জাফর। তারপরে চলে যায় কার কাছে? মীর কাসিমের কাছে। এই মীর কাসিম ছিল একজন স্বাধীনচেতা নবাব। তিনি কি করে? রবার্ট ক্লাইভের সাথে যুদ্ধ করে, যে যুদ্ধের নাম ছিল কি? বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ। এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল 1764 সালে। এই যুদ্ধে যখন নবাব মীর কাসিম পরাজয় বরণ করে, তখন এই রবার্ট ক্লাইভ বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। আর এই বাংলা, বিহার, উড়িষ্যা মিলে কি গঠন করা হয়? বেঙ্গল প্রেসিডেন্সি গঠন করা হয়। এর পরবর্তীতে 1866 সালে উড়িষ্যায় ভয়াবহ দুর্ভিক্ষ হয়। উড়িষ্যায় ভয়াবহ দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের কারণ হিসেবে দেখানো হয় যে কি বেঙ্গল প্রেসিডেন্সি যেটা, এটা অ্যাকচুয়ালি অনেক বড়, যার কারণে ভালোভাবে এখানে শাসন করা যাচ্ছে না। তো তারা সুপারিশ করে যে এই বেঙ্গল প্রেসিডেন্সি যদি তোমরা বিভক্ত করো, তাহলে এখানে ভালোভাবে শাসন করা যাবে। আর ইংরেজদের কিন্তু আরেকটা নীতিই ছিল কি? ডিভাইড অ্যান্ড রুল। ডিভাইড অ্যান্ড রুল মানে কি? ভাগ করো এবং শাসন করো। যার পরবর্তীতে 1903 সালে এসে সরকারিভাবে বঙ্গভঙ্গ পরিকল্পনা গৃহীত হয়, এবং এই পরিকল্পনা যেটা গৃহীত হয়েছে সেটার কার্যক্রম বাস্তবায়ন হয় 1905 সাল। 1905 সালের 16ই অক্টোবর জর্জ নাথানিয়েল কার্জন কি করেন? বঙ্গভঙ্গ করেন। তাহলে আমরা দেখলাম বঙ্গভঙ্গের ইতিহাস যেটা, এটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে আমাদের কোথা থেকে? বেঙ্গল প্রেসিডেন্সি থেকে। পরবর্তীতে বঙ্গভঙ্গ করা হয় কবে? 1905 সালে। 1905 সালে বঙ্গভঙ্গ করা হয়। তো আমি আরেকবার এটা একটু আপনাদেরকে বলতেছি। ভারত বিভক্তি, এটা আমাদের 1947। তারপর লখনৌ চুক্তি, এটা হলো আমাদের 1916, যেটা লখনৌতে হয়েছিল। হিন্দু মুসলিম প্রথম সম্প্রীতি চুক্তি। মুসলিম লীগ প্রতিষ্ঠা, এটা হয়েছে আমাদের 1906 30 ডিসেম্বর। আর বঙ্গভঙ্গ যেটা, এটা আমাদের 16 অক্টোবর 1906। 1905 16ই অক্টোবর। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার। আমরা দেখলাম 1905 সালের সাথে কোন ঘটনাটা জড়িত? বঙ্গভঙ্গ এই ঘটনাটা জড়িত। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন দেখব, চলেন। আর পরবর্তী প্রশ্ন হইল, বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ, নাকি পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা, নাকি পূর্ববঙ্গ ও আসাম, নাকি পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ? এই চারটার মধ্যে কোনটা হবে? বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, নাকি পূর্ববঙ্গ ও ত্রিপুরা, নাকি পূর্ববঙ্গ ও আসাম? আচ্ছা, এটা একটু আমরা বলি। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, পূর্ববঙ্গ ও আসাম, নাকি পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ? আচ্ছা, আপনারা উত্তর দেন, আমি আপনাদেরকে দেখাই। চলেন, বঙ্গভঙ্গ এই শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এখানে কি পাই? বঙ্গ, আর কি পাই আমরা? ভঙ্গ। তার মানে বঙ্গ দ্বারা বোঝানো হচ্ছে কি? বাংলা।
বাংলাকে বোঝানো হচ্ছে। তার মানে বুঝতে পারতেছি আমরা যে বাংলা ভাগ, এই বাংলা ভাগ এই কথাটা যখন আমরা মনে করি আর কি যে বাংলা ভাগ, তখন আমাদের মাঝে চলে আসে হয়তোবা এটা কি পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ ভাগ করা হয়েছে, কারণ এটাই তো বাংলা নামে পরিচিত, এটাই আমাদের মাথার মধ্যে চলে আসে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা না। এখানে এই বাংলা বা বঙ্গ বলতে কি বোঝানো হচ্ছে, এখানে বাংলা বা বঙ্গ বলতে বোঝানো হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি, বেঙ্গল প্রেসিডেন্সিকে বোঝানো হচ্ছে। আর বেঙ্গল প্রেসিডেন্সির মধ্যে কি কি ছিল, বাংলা ছিল, বিহার ছিল, আর একটা ছিল কি উড়িষ্যা, উড়িষ্যা। তার মানে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ এই অপশনটা কখনোই হবে না, পুরোটাই ভাগ করা হয়েছে এখানে বাংলা বিহার উড়িষ্যা। তো বঙ্গভঙ্গ করার ফলে দুইটা প্রদেশের সৃষ্টি হয়, তার মধ্যে এক নাম্বার হইল পূর্ববঙ্গ ও আসাম, পূর্ববঙ্গ আসাম, আর দুই নম্বরটা হইল বাংলা প্রদেশ, বাংলা প্রদেশ। এই বাংলা প্রদেশের মধ্যে কি কি ছিল, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ ছিল, বিহার ছিল, আর একটা হইল উড়িষ্যা, উড়িষ্যা। আর বঙ্গভঙ্গের মধ্যে কি কি ছিল, এই যে বেঙ্গল প্রেসিডেন্সি, যেটা এই বেঙ্গল প্রেসিডেন্সির মধ্যে কি ছিল আমাদের পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ, যেটা একত্রে কি নাম ছিল আমাদের বাংলা নাম ছিল, আর বিহার উড়িষ্যা আগে থেকে ছিল। তার মানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা যেটা বাংলা প্রদেশ, এইগুলো কিন্তু আগে থেকেই ছিল। তাহলে নতুন করে কার সৃষ্টি হয়েছে, নতুন করে আসছে এখানে আসাম, আর এই পশ্চিমবঙ্গ প্রদেশ বা বাংলা প্রদেশ থেকে আলাদা হয়ে গেছে কি পূর্ববঙ্গ, পূর্ববঙ্গ। দেখেন এখানে দুইটা প্রদেশের সৃষ্টি হয়েছে, পূর্ববঙ্গ ও আসাম একটা প্রদেশ, আর একটা হইলো বাংলা প্রদেশ। এই দুইটা প্রদেশের মধ্যে নতুন প্রদেশ হইলো পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমি যদি আরেকবার আপনাদেরকে দেখাই, এখানকার যে বঙ্গভঙ্গ, এই বঙ্গ বলতে বোঝানো হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি, বেঙ্গল প্রেসিডেন্সিকে বিভক্ত করা হয়েছিল। কিসের জন্য বিভক্ত করা হয়েছে, কারণ এটা অনেক বড় প্রশাসনিক অঞ্চল ছিল, আরো এটা রাজনৈতিক কারণ আছে, আমরা নেক্সট প্রশ্নে দেখবো এটা। তো বেঙ্গল প্রেসিডেন্সিকে কি করা হয়, বিভক্ত করা হয়। বেঙ্গল প্রেসিডেন্সি থেকে পূর্ববঙ্গ আলাদা করা হয় এবং নতুন করে এখানে যোগদান করানো হয় কাকে, আসামকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গভঙ্গের ফলে নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল কি পূর্ববঙ্গ ও আসাম। তাহলে আমরা কখনোই মনে করব না যে বঙ্গভঙ্গ মানে হয়তো কি যে পূর্ববঙ্গ আলাদা আর পশ্চিমবঙ্গ আলাদা, এরকম কিন্তু না, এটা আমরা ভালোভাবে খেয়াল রাখবো। হ্যাঁ, আপনারা যারা উত্তর দিয়েছেন গ নম্বর, এটা সঠিক উত্তর, পূর্ববঙ্গ ও আসাম। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন দেখি, চলেন। আচ্ছা, বঙ্গভঙ্গকালে ভারতের ভাইসরয় কে ছিলেন, বঙ্গভঙ্গকালে ভারতের গভর্নর জেনারেল বলবো না, এখানে আমরা ভাইসরয় বলবো। ভাইসরয় কে ছিলেন, এটা একটু আমাদের উত্তর করেন। লর্ড কার্জন হবে, নাকি লর্ড ক্লাইভ হবে, নাকি লর্ড মাউন্টব্যাটেন হবে, নাকি লর্ড হার্ডিন্স হবে? তো আমরা একটু ইতিহাস দেখি, আপনারা ততক্ষণে উত্তর করেন। লর্ড ক্লাইভ বা রবার্ট ক্লাইভ, ইনি আসলে কিসের সাথে সম্পর্ক যুক্ত? এই রবার্ট ক্লাইভ একই সাথে পলাশির যুদ্ধের সাথে সম্পর্কিত, পলাশির যুদ্ধ, তারপরে বক্সারের যুদ্ধ, বক্সারের যুদ্ধ, তারপরে বেঙ্গল প্রেসিডেন্সি, এটার সাথে জড়িত। এই তিনটা বিষয়ের সাথে জড়িত কে, এই আমাদের রবার্ট ক্লাইভ। তার মানে আমরা এখানে দেখতে পারতেছি না বঙ্গভঙ্গের যে বিষয়টা, সেটা আমরা এখানে কিন্তু দেখতে পারতেছি না। আপনারা এটার উত্তর করেন যে বঙ্গভঙ্গকালে ভারতের ভাইসরয় কে ছিলেন, লর্ড কার্জন ছিলেন, নাকি লর্ড ক্লাইভ ছিলেন, নাকি লর্ড মাউন্টব্যাটেন ছিলেন, নাকি লর্ড হার্ডিন্স ছিলেন? তাহলে আমরা দেখতে পারলাম রবার্ট ক্লাইভের সাথে যে ঘটনাগুলো রয়েছে সেটার সাথে বঙ্গভঙ্গ যায় না। রবার্ট ক্লাইভের সাথে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো অনেক আগের ঘটনা, বঙ্গভঙ্গের অনেক আগের ঘটনা, কিন্তু বঙ্গভঙ্গের সাথে জড়িত। তারপরে আমরা দেখব, চলেন, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড মাউন্টব্যাটেন যিনি ছিল আমাদের সর্বশেষ ব্রিটিশ ভাইসরয়, সর্বশেষ ব্রিটিশ ভাইসরয়। তার মানে আমরা কোন সময়ের কথা বলতেছি, তার মানে আমরা কথা বলতেছি 1947 সালের কথা, 1947 সালের কথা, যার পরে দেশটা বিভক্ত হয়ে যায়। তাহলে আমরা দেখলাম সর্বশেষ ব্রিটিশ ভাইসরয় ছিল কে, লর্ড মাউন্টব্যাটেন। ঘটনাটা কত সালের সাথে সম্পর্কিত, ঘটনাটা সম্পর্কিত হইল 1947 সালের সাথে সম্পর্কিত। আর আমরা এখানে প্রশ্ন বলছি যে বঙ্গভঙ্গকালে ভারতের ভাইসরয় কে ছিল, বঙ্গভঙ্গ হয়েছে আমাদের কবে, 1905, 16ই অক্টোবর। তার মানে এখানে লর্ড মাউন্টব্যাটেন এটা হবে না। তারপরে যদি আমরা দেখি লর্ড হার্ডিন্স,
আপনারা কি উত্তর করেছেন? হ্যাঁ, অনেকেই উত্তর করেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। লর্ড হার্ডিন্স, এনার সম্পর্কে যদি আমরা একটু দেখি, লর্ড হার্ডিন্স যে সময় ভাইসরয় ছিল, সময়টা হইল কত? 1911। আচ্ছা, 1911। এই সময়কার গুরুত্বপূর্ণ যে ঘটনা ঘটছে সেটা হইল কি? বঙ্গভঙ্গ রদ। বঙ্গভঙ্গ রদ, বঙ্গভঙ্গ রদ, বঙ্গভঙ্গ রদ। রদ মানে হলো বাতিল। তার মানে বঙ্গভঙ্গ যখন করা হয়েছে, এখানে কিন্তু বঙ্গভঙ্গ রদের কথা বলা হয় নাই। যখন বঙ্গভঙ্গ করা হয়েছে সেই সময়কার ভাইসরয় কে ছিল? লর্ড কার্জন। লর্ড কার্জন। আমরা দেখলাম যখন বেঙ্গল প্রেসিডেন্সি গঠন করা হয়েছিল তার পরবর্তীতে বিভিন্ন কার্যক্রমের কারণে এই বেঙ্গল প্রেসিডেন্সি যেটা ছিল এটা আসলে পরিচালনা করা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছিল, যার ফলে ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো, এই নীতিতে কি করা হইলো? জর্জ নাথানিয়েল কার্জন কি করলো? 16 অক্টোবর 1905 সালে বঙ্গভঙ্গ করেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আমাদের নেক্সট প্রশ্ন হইল বঙ্গভঙ্গ কি ধরনের সংস্কার? বঙ্গভঙ্গ কি ধরনের সংস্কার? কাঠামোগত সংস্কার, নাকি প্রশাসনিক সংস্কার, নাকি সামাজিক সংস্কার, নাকি অর্থনৈতিক সংস্কার? কি ধরনের সংস্কার? এটার উত্তর করেন। তার আগে আমরা দেখি চলেন বঙ্গভঙ্গ যে হয়েছিল এটার পিছনে কারণ কি কি ছিল, কারণগুলো আমরা দেখব। বঙ্গভঙ্গের কারণ, বঙ্গভঙ্গের কারণ, বঙ্গভঙ্গের কারণ হিসেবে ইতিহাসবিদ এবং রাজনৈতিকবিদরা দুইটা বিষয়কে তুলে ধরেছে। তার মধ্যে এক নম্বর হইল প্রশাসনিক কারণ, প্রশাসনিক কারণ, এবং দ্বিতীয়টা তারা দেখাইছে যে রাজনৈতিক কারণ, রাজনৈতিক কারণ। হ্যাঁ, আপনারা উত্তর দিয়েছেন। আমি একটু আলোচনা করি যে বঙ্গভঙ্গ অ্যাকচুয়ালি কিসের জন্য হয়েছে। আমরা যে এমনিতেই এমসিকিউ এর কোনটা উত্তর হবে সেটা বলে চলে যাবো এরকম কিন্তু না, আমরা একেবারে বেসিক সহকারে আলোচনা করব যে এটা অ্যাকচুয়ালি কিসের জন্য হইলো, বাকি অপশন গুলো হইলো না কিসের জন্য, সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো চলেন দেখি আমরা প্রশাসনিক কারণ অ্যাকচুয়ালি কি ছিল। আমরা এখন দেখব প্রশাসনিক কারণ। প্রশাসনিক কারণ কি কি ছিল? আমাদের এই বেঙ্গল প্রেসিডেন্সি যেটা ছিল, বেঙ্গল প্রেসিডেন্সি এটা ছিল অনেক বড়, অনেক বড়, বাট এখানে যে প্রশাসন ছিল সেটা ছিল হলো একক প্রশাসন। প্রশাসনটা কি ভাই? একক প্রশাসন। একক প্রশাসনের কাছে এত বড় অঞ্চল ভালোভাবে শাসন করা সম্ভব হচ্ছিল না। শাসন না বলা চলে যে শোষণ, ভালোভাবে শাসন করা কি হচ্ছিল না? সম্ভব হচ্ছিল না। যার কারণে সেই সময়কার যারা ব্রিটিশ ছিল তারা বলতেছে আমরা যদি এই অঞ্চলটাকে ভাগ করে ছোট ছোট আকারে শাসন করতে পারি তাহলে আমাদের অনেক ভালো হবে। এই কারণে তারা কি করে? বঙ্গভঙ্গ করেন, বঙ্গভঙ্গ করেন। এটা ছিল তাদের কি? প্রশাসনিক কারণ। আর সেই সময় কিন্তু অনেক বেশি দুর্ভিক্ষ হয়েছিল, যার মধ্যে অন্যতম বৃহৎ যে দুর্ভিক্ষ হয়েছিল সেটা হইলো 1866 সালের উড়িষ্যায় দুর্ভিক্ষ। তো দেখেন প্রশাসনিক কারণ হিসেবে তারা দেখাইছে কি এই বাংলা প্রেসিডেন্সিটা আসলে বিশাল বড়, যাকে আমরা এককভাবে শাসন করতে পারতেছি না, যার কারণে আমরা কি করব? এটাকে ভাগ করব। আমরা কি করব? ভাগ করব। যার পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেয় যে কি বঙ্গভঙ্গের সিদ্ধান্ত। এই প্রশাসনিক কারণকেই তারা দেখিয়েছে কি প্রশাসনিক সংস্কার। তাহলে এটার উত্তর কি হবে আমাদের? বঙ্গভঙ্গ কি ধরনের সংস্কার ছিল? প্রশাসনিক সংস্কার ছিল। ভালোভাবে শাসন করার জন্য তারা আমাদের এই অঞ্চলটাকে বিভক্ত করেছিল। তো দেখেন আমি যেটা বললাম রাজনৈতিক কারণ, সেই সময়কার রাজনৈতিক কারণটা আসলে কি ছিল? রাজনৈতিক কারণ, ভারতীয়রা যারা ছিল তারা অ্যাকচুয়ালি সেই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন করা শুরু করে দেয়। এই আন্দোলনটা মেইনলি 1880 পর থেকে শুরু হয়ে যায়। 1880 পর থেকে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের উদ্গ্রীব ঘটে। জাতীয়তাবাদ, ভারতের মধ্যে কিসের উন্মেষ ঘটে? জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। তারা দেখতেছে ব্রিটিশ আমাদের সাথে যেগুলো করতেছে এগুলো তারা অন্যায় করতেছে, অবিচার করতেছে, যার কারণে তাদের নিজেদের মধ্যে উন্মেষ ঘটে যায় জাতীয়তাবাদের, যে না এখন আমাদের সময় এসেছে নিজের দেশ সম্পর্কে চিন্তা ভাবনা করার। তো যার কারণে তারা কি করে? ব্রিটিশ বিরোধী আন্দোলন করে তোলে। আর এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের কেন্দ্র ছিল কলকাতা। কলকাতা। তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের কেন্দ্র কোথায় ছিল ভাই? ব্রিটিশ বিরোধী আন্দোলনের কেন্দ্র ছিল হইল কলকাতা। আর বেঙ্গল প্রেসিডেন্সির
রাজধানীও ছিল কি কলকাতা, তার মানে আমরা কলকাতা নির্ভর ছিলাম। ব্রিটিশরা চাচ্ছিল যে আন্দোলনটা আরো সামনের দিকে যাতে বেগবান না হয়, যার কারণে তারা কি করে এই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয়। যদি বঙ্গভঙ্গ করা হয় তাহলে কি হয়ে যাবে, রাজধানী দুইটা হয়ে যাবে, তাহলে আমরা আর কলকাতা কেন্দ্রিক আন্দোলন করব না। তারা অ্যাকচুয়ালি এই জন্যই এই কাজটা করেছিল। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। বঙ্গভঙ্গের যে কারণ, এই দুইটা কারণ, একটা হইল প্রশাসনিক আর একটা হইল কি রাজনৈতিক। রাজনৈতিক বাট সংস্কার হিসেবে তারা, আমরা কি বলবো, সংস্কার হিসেবে হইলো এটা প্রশাসনিক সংস্কার। আর তাদের বিরুদ্ধে যে রাজনীতিটা গড়ে উঠতেছিল সেই সময়, এটা যাতে রুখে দিতে পারে এই জন্যই তারা কি করে, কলকাতা কেন্দ্রিক আন্দোলনটাকে স্তীমিত করে দেওয়ার জন্য কলকাতা রাজধানীটাকে কি করে দেয়, আলাদা করে দেয় আমাদের থেকে। এটাই ছিল তাদের মেইন পয়েন্ট। এটার উত্তর হবে প্রশাসনিক সংস্কার। হ্যাঁ, আপনারা অনেকেই বলেছিলেন প্রশাসনিক সংস্কার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সটে দেখি, চলেন। এখানে বলা হচ্ছে প্রথম কত সালে বঙ্গভঙ্গ বা বাংলা বিভক্ত হয়। প্রশ্নটা দেখে আমরা বুঝতে পারতেছি বাংলা কিন্তু তাহলে হয়তো একের অধিক বিভক্ত হয়েছে, না হলে তো প্রথমের কথা বলতো না। তাহলে প্রশ্নটা কি আমাদের, প্রথম কত সালে বঙ্গভঙ্গ বা বাংলা বিভক্ত হয়? অপশন দেওয়া আছে 1757, 1765, 1947, 1905। এই চারটা অপশন দেওয়া আছে, আপনারা উত্তর করেন। আমরা প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা দেখবো, চলেন। 1757 এটার সাথে জড়িত ঘটনা কি? 1757 23 জুন। 23 জুন 1757 কি হয়? পলাশীর যুদ্ধ হয়। পলাশীর যুদ্ধ। আমি আপনাদেরকে বলছিলাম যে ইতিহাসের যে নামগুলো করা হয় আর কি, যেমন পলাশীর যুদ্ধ যেটা, এটাও কিন্তু স্থান কেন্দ্রিক। এর আগে আমরা দেখলাম লখনৌ চুক্তি, এটাও কিন্তু কি করা হয়েছিল, লখনৌতে এই চুক্তিটা হয়েছিল। তো আমরা দেখি পলাশীর যুদ্ধ হয়েছে। আমরা জানি 1757 সালের 23 জুন সকাল 8টায় বাংলার সূর্য কি হয়ে যায়, অস্তমিত হয়ে যায়। ভাইয়া সকালে কিভাবে সূর্য অস্তমিত হয়ে যায়? সকালে কিভাবে সূর্য অস্তমিত হয়ে যায়? এখানে বলা হচ্ছে কি, বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়। এই পলাশীর যুদ্ধের মাধ্যমে পরোক্ষভাবে বেঙ্গল প্রেসিডেন্সি বা বাংলা বা পুরো ভারতই কাদের হাতে চলে যায়, ইংরেজদের হাতে চলে যায়। প্রথমে ছিল পরোক্ষভাবে, তারপরে 1765 সালে তারা একবারে আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার, উড়িষ্যার যে দেওয়ানি সেটা লাভ করে। দেওয়ানি মানে হইল রাজস্ব আদায়ের ক্ষমতা, রাজস্ব মানে তো বোঝেনি। আচ্ছা, তারপরে দেখবো আমরা 1765। 1765 সালের ঘটনাটা কি? 1765-তে কি হয়েছে? 1765-তে বেঙ্গল প্রেসিডেন্সি গঠন হয়েছে। আচ্ছা, এটা হলো গঠন। বেঙ্গল প্রেসিডেন্সি কি হয়েছে ভাই, এখানে গঠন হয়েছে। তার আগে 1764 সালে কি হয়েছিল, বক্সার নামক স্থানে বক্সারের যুদ্ধ হয়েছিল। বক্সারের যুদ্ধ, বক্সারের যুদ্ধ হয়েছিল। যে বক্সারের যুদ্ধে মীর কাসেম পরাজয় বরণ করেন। এখানে জয়লাভ করেন রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ তার পরবর্তীতে কি হয়, বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেন। আর এই বাংলা, বিহার মিলে কি গঠন করেন, বেঙ্গল প্রেসিডেন্সি গঠন করেন। তারপরে আমরা দুইটা সাল দেখতেছি, 1947 আর একটা হলো 1905। 1947 সালে ভারত বিভক্ত হয়েছে, তার মানে কি পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ আলাদা হয়েছে। তার মানে এটাও একটা কি, বাংলা ভাগ। বাংলা ভাগ। আর এই সময়ও কিন্তু কি হয়েছে, পশ্চিমবঙ্গ আমাদের থেকে আলাদা হয়ে গেছে, বিহার, উড়িষ্যাও আলাদা হয়ে গেছে। তাহলে এটাও ছিল আমাদের কি, বাংলা ভাগ। বাংলা ভাগ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দুইটা সালকে বাংলা ভাগ দেখতে পাচ্ছি আমরা। একটা হলো 1947 আর একটা হলো 1905। তাহলে কোনটা আগে? অবশ্যই তো 1905 আগে। অবশ্যই কোনটা আগে হবে, 1905 আগে। তাহলে প্রথম কত সালে বঙ্গভঙ্গ হয়? প্রথম হয়েছে 1905 সালে, আর দ্বিতীয় যে বঙ্গভঙ্গ হয়েছে সেটা হইলো 1907 সালে, যেটা ভারত বিভক্তি নামে পরিচিত। আচ্ছা, তাহলে প্রশ্নের উত্তর হইলো প্রথম কত সালে বঙ্গভঙ্গ হয়? 1905 সালে বঙ্গভঙ্গ হয়। হ্যাঁ, আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। ঠিক আছে এটা। আচ্ছা, তারপরে চলেন আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। এখানে বলা হয়েছে বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? বঙ্গ এই শব্দটা দ্বারা কি বোঝায়? বেঙ্গল প্রেসিডেন্সিকে বোঝায়। আর ভাগ করা মানে কি, বিভক্ত করা। রদ মানে কি? এই রদ শব্দটার অনেকে অর্থ জানেন না। রদ মানে হইল বাতিল করা। রদ মানে কি, বাতিল করা। তাহলে বঙ্গভঙ্গ হয়েছে আমাদের কত সালে? 1905 সালে হয়েছে। 1905 সালের 16 অক্টোবর জর্জ নাথানিয়েল কার্জন ডিভাইড অ্যান্ড রুল পলিসি অনুসরণ করে বঙ্গভঙ্গ করেন।
তাহলে বঙ্গভঙ্গ তাহলে পরবর্তীতে আবার কি হয়েছে, বাতিলও হয়েছে। আমরা সেই মুভমেন্ট গুলো দেখবো, স্বদেশী মুভমেন্ট যেগুলো ছিল ওগুলো আমরা পরে দেখবো। আমরা এই কোশ্চেনটা আগে সলভ করি। বঙ্গভঙ্গ রদ হয়, তার মানে বঙ্গভঙ্গ বাতিল হয় কোন সালে? দেখেন এখানে অপশন দেওয়া আছে 12 ডিসেম্বর 1911, 1 এপ্রিল 1912, তারপরে 19 ডিসেম্বর 1911, 20 ডিসেম্বর 1911। এখানে আসলে কোনটা হবে বলেন? তো আমি একটু চলেন 1911 দিকে যাই। 1911, 1911-তে আমাদের এই দিল্লিতে আসেন রাজা পঞ্চম জর্জ, ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ ও তার স্ত্রী যে ছিল রানী ম্যারি। ইনি ছিল রানী আর ইনি হইল আমাদের রাজা। 1911 সালে ভারতে রাজা অভিষেকের জন্য দিল্লিতে আসেন রাজা পঞ্চম জর্জ ও রানী ম্যারি। সেই সময় বঙ্গভঙ্গ রদ করার জন্য অনেক আন্দোলন হচ্ছিল, আর এই বঙ্গভঙ্গ রদ করেন রাজা পঞ্চম জর্জ। তাহলে উনি আসছিল যেই সালে, সেই সালে কি করছে, বঙ্গভঙ্গটা রদ করেছে। হ্যাঁ, আপনারা যারা উত্তর দিয়েছেন ক নম্বর 12 ডিসেম্বর 1911 সাল, এটা হইল সঠিক উত্তর। তো আমরা এখানে আর একটা গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, আমরা এটা একটু ব্যাখ্যা করব। চলেন তাহলে এটা আশা করি কি ক্লিয়ার, যে বঙ্গভঙ্গ যেটা হয়েছিল, যার পরবর্তীতে অনেক আন্দোলন হয়, আন্দোলনের উপর বাধ্য হয়ে কি করছে, বঙ্গভঙ্গ রদ করেছে। আর সেই সময় ভারতে কে ছিল, ভারতে আসছিল রাজা পঞ্চম জর্জ ব্রিটেনের, তার সাথে তার স্ত্রী আসছিল রানী ম্যারি। তো রাজা পঞ্চম জর্জ আনুষ্ঠানিকভাবে 12 ডিসেম্বর 1911 সালে বঙ্গভঙ্গ রদ করেন। তো আমরা দেখি চলেন, এখানে আর একটা গুরুত্বপূর্ণ সাল দেওয়া আছে, সেটা হইল 1 এপ্রিল 1912। 1 এপ্রিল 1912, এটা কিন্তু 11 না, 1912। 1 এপ্রিল 1912 সালে আনুষ্ঠানিকভাবে আমাদের যে বঙ্গভঙ্গ করা হয়েছিল, রদ করা হয়েছিল, বাংলা আবার কি করা হয়, পুনরায় একত্র করা হয়। বাংলা পুনরায় একত্র করা হয়, পুনরায় একত্র করা হয়। তাহলে আমরা দেখলাম প্রশাসনিক কাজ কিন্তু অনেক সময় লাগে ভাই, তো এই জন্য এটা একটু সময় লেগেছিল। 1 এপ্রিল 1912 বাংলা পুনরায় একত্রিত হয়, এবং একত্রিত হওয়ার পর বাংলার গভর্নর হিসেবে নিয়োগ দেয় লর্ড কারমাইকেল। লর্ড কারমাইকেলকে কি করা হয়, বাংলার গভর্নর হিসেবে। কোন বাংলার গভর্নর? অবিভক্ত বাংলার গভর্নর, কিন্তু এটা অবিভক্ত বাংলার গভর্নর হিসেবে কাকে নিয়োগ দেওয়া হইল, লর্ড কারমাইকেলকে। তাহলে 12 ডিসেম্বর 1911 এই সময় আমাদের ভাইসরয় কে ছিল, লর্ড হার্ডিন্স ভাইসরয় ছিল। আর বঙ্গভঙ্গ রদ করছে, যেহেতু লর্ড হার্ডিন্সের সে প্রশাসনিকভাবে রাজা অনেক উপরে, ইনি এই রদটা করেন। রদ করছে রাজা পঞ্চম জর্জ, এটা একটু খেয়াল রাখবেন। পঞ্চম জর্জ, ষষ্ঠ জর্জ, এগুলো কিন্তু ঘোরপ্যাচ লেগে যায়। তো এই দিনটা ক্লিয়ার। তার পরবর্তীতে বাংলা কি করা হইলো, আবার একত্র করা হইলো। বাংলা একত্র করা হয় 1 এপ্রিল 1912 সালে। এই পুরোটাই বাংলা আবার একত্রিত করা হয়। একত্রিত করার পরে এই বাংলার গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় কাকে, লর্ড কারমাইকেলকে। আর যখন বঙ্গভঙ্গ করা হয়েছিল, সেই সময় আমাদের পূর্ববঙ্গ আসামের লেফটেন্যান্ট জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল ব্যামফিল্ড ফুলার। ঢাকা ইউনিভার্সিটিতে যে ফুলার রোডটা রয়েছে, এটা কিন্তু তার নামেই, এই যে ব্যামফিল্ড ফুলার। আর বাংলা প্রদেশ যেটার মধ্যে পশ্চিমবঙ্গ ছিল, বিহার, উড়িষ্যা ছিল, সেখানে নিয়োগ দেওয়া হয় অ্যান্ড্রু ফ্রেজার। অনেক ইতিহাসবিদ বঙ্গভঙ্গের মূল পরিকল্পনাকারী হিসেবে দাঁড় করাই হইল অ্যান্ড্রু ফ্রেজার, যে মেইন কালপ্রিট অ্যাকচুয়ালি এই ছিল অ্যান্ড্রু ফ্রেজার। তাহলে এখানে আমরা কয়েকটা নাম দেখতে পাইলাম, লর্ড হার্ডিন্স, ইনি ছিল ভাইসরয়। তারপর দেখলাম আমরা পঞ্চম জর্জ, ইনি ছিল হইল রাজা, তার স্ত্রী ছিল রানী ম্যারি। আরেকটা দেখলাম হইলো 1 এপ্রিল 1912 সালে কি করা হয়েছে, বাংলাটা পুনরায় একত্র করা হয়েছে। এখানে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল কাকে, লর্ড কারমাইকেলকে। আর যখন বঙ্গভঙ্গ হয়, সেই সময় আমাদের পূর্ববঙ্গ ও আসামের লেফটেন্যান্ট জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল ব্যামফিল্ড ফুলার। আর পশ্চিমবঙ্গ প্রদেশ বলতে পারি, বা আমরা বাংলা প্রদেশ বলতে পারি, সেখানে নিয়োগ দেওয়া হয়েছিল অ্যান্ড্রু ফ্রেজার। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি যে বঙ্গভঙ্গ রদ করা হয় কোন সালে, 12 ডিসেম্বর 1911 সালে। আপনারা যারা উত্তর দিয়েছেন সবার উত্তর ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন দেখি চলেন, আমি যদি অ্যান্সার দিতে পারি। এখন আমরা দেখব
আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, আমাদের যে নেক্সট কোশ্চেনটা রয়েছে এখানে, বঙ্গভঙ্গকে সমর্থন জানায় কারা? বঙ্গভঙ্গকে সমর্থন আমরা একটু দেখবো যে বঙ্গভঙ্গের ফলে অ্যাকচুয়ালি কারা খুশি হয়েছে এবং কারা বেজার হয়েছে। বঙ্গভঙ্গের ফলে খুশি হয় বঙ্গীয় মুসলিম সম্প্রদায়। বঙ্গীয় মুসলিম সম্প্রদায়, বঙ্গীয় মুসলিম সম্প্রদায় অ্যাকচুয়ালি কিসের জন্য খুশি হয়? তারা খুশি হয় যে তাদেরকে আর কলকাতার উপর নির্ভর করতে হবে না, তারা নতুন করে একটা কি পাবে? রাজধানী পাবে। এই জন্য বঙ্গীয় মুসলিমরা এখানে খুশি হয়। দেখেন ভাই, মুসলিমরা সবাই কিন্তু এক না, সবাই কি আমার মতাদর্শী হবে? না, সবাই ঠিক এইরকম ভাবে নবাব সলিমুল্লাহর মতাদর্শী হয় নাই। এই সময় বঙ্গভঙ্গ বিরোধী কিছু মুসলিম নেতা ছিল, তারা হইল খাজা আতিকুল্লাহ, আব্দুল হালিম গজনবী, তারপরে মৌলভী আব্দুল রসুল। ইনারা চাচ্ছিল যে বঙ্গভঙ্গ না, আমরা ভারতের মধ্যেই যেভাবে ছিলাম ওইভাবে আলাদা, মানে ওইভাবেই একত্রে আমরা থাকবো। তাহলে বঙ্গভঙ্গের পক্ষে সর্বপ্রথম পূর্ব বাংলার মুসলিম নেতা হিসেবে সমর্থন জানায় নবাব সলিমুল্লাহ। পূর্ব বাংলার নেতা, ইনি পূর্ব বাংলার ছিল মুসলিম নেতা, মুসলিম নেতা হিসেবে সমর্থন জানায় কে? নবাব সলিমুল্লাহ। তো আমরা দেখলাম যে বঙ্গভঙ্গ করার ফলে খুশি হইল কারা? বঙ্গীয় মুসলিমরা, কারণ তারা নতুন করে রাজধানী পাইলো ঢাকা, যার কারণে তাদেরকে আর নির্ভর করতে হবে না কলকাতার উপর, কলকাতার উপর আমাদের আর কোনো নির্ভর করতে হবে না। তো এই জন্য খুশি হয় বঙ্গীয় মুসলিমরা। কিন্তু অ্যাকচুয়ালি সব বঙ্গীয় মুসলিম বা সব নেতারা খুশি হয় নাই। এক সময় কিছু নেতা ছিল যারা এটার বিরুদ্ধে চলে যায়, সেটা হলো খাজা আতিকুল, আব্দুল হালিম গজনবী, তারপরে মৌলভী আব্দুল রসুল। আর পক্ষে ছিল আমাদের নবাব সলিমুল্লাহ। তিনি বলছে বঙ্গভঙ্গ করা হয়েছে, এটা যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা সঠিক সিদ্ধান্ত ছিল, তিনি সমর্থন জানায়। এখন আমরা দেখব যেটা অখুশি বা বেজার হয় কারা। অখুশি কারা হবে? অখুশি হবে হইল হিন্দুরা, বিশেষ করে হিন্দু জমিদার যারা ছিল তারা এটাতে অখুশি হয়, কারণ তাদের বেশিরভাগ জমি তো আমাদের এই পূর্ব বাংলাতে। যদি এটা আলাদা হয়ে যায় তাহলে তারা তো আর ওইরকম করে আসতে পারবে না, আমাদের উপর রাজত্ব কায়েম করতে পারবে না। এর জন্য তারা কি হয়ে যায়? এখানে বেজার হয়ে যায়, যার পরবর্তীতে কয়েকটা আন্দোলন হয়। তো আমাদের এই প্রশ্নটা আশা করি আমাদের সলভ করে ফেলছি যে বঙ্গভঙ্গকে সমর্থন জানায় নবাব সলিমুল্লাহ, যিনি ছিল পূর্ব বাংলার মুসলিম নেতা। আরেকটা বিষয়, বঙ্গভঙ্গের ফলে খুশি হয় বঙ্গীয় মুসলিম সম্প্রদায়, আর হিন্দুরা এখানে বেজার হয়। হ্যাঁ, আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, আমি নেক্সটে যাই, চলেন। আমাদের নেক্সট কোশ্চেন হইল বঙ্গভঙ্গ এর প্রতিক্রিয়ায় গড়ে ওঠা আন্দোলনের নাম কি? বঙ্গভঙ্গ এর প্রতিক্রিয়ায় গড়ে ওঠা আন্দোলনের নাম আমরা জানি যে 1880 পর থেকে, 1880 কিসের জন্য আমি 1880 বলতেছি? কারণ 1885তেই কিন্তু ইন্ডিয়ান যে কংগ্রেস সেটা গঠন করা হয়েছিল, এটা জাতীয়তাবাদের থেকে গঠন করা হয়েছিল। এরপরে থেকে হিন্দুদের মধ্যে কি হয়? জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ বলতে কি বোঝানো হয়? নিজ দেশ সম্পর্কে হিতকর কল্যাণকর চিন্তা ভাবনা করা, এটা তারা কি করে দেয়? শুরু করে দেয় এই যে জাতীয়তাবাদের মাধ্যমে। তাহলে তারা কি করবে এখন? কি তারা নিজের দেশের উপর অন্যদের যে আদেশ নির্দেশ এগুলো কি মেনে চলবেন না? তারা এখন কি হয়ে যায়? ধীরে ধীরে ব্রিটিশ বিরোধী হয়ে যায়, ব্রিটিশ বিরোধী হয়ে যায়। তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করা শুরু করে দেয়। এই ব্রিটিশ বিরোধী আন্দোলন নরমালি চলতেছিল, এর মধ্যে কি হয় জানেন? এর মধ্যে এই বঙ্গভঙ্গ করা হয়। ভাই এমনিতেই আমি তোকে দেখতে পারতেছি না, তুই আবার এমন একটা কাজ করলি যার কারণে আমার আরো বেশি রাগ লাগবে, তাহলে অবস্থাটা কি হবে? তখন এরা আরো বেশি অনেক তেলে বেগুনে জেগে ওঠে। তখন কংগ্রেসের উগ্রপন্থী যারা নেতা ছিল তারা কি করে? আচ্ছা, এটার উত্তর দিয়েছেন কি আপনারা? হ্যাঁ, উত্তর দিয়েছেন। তাহলে এখন বলা যায় তারা কি করে? স্বদেশী আন্দোলন গড়ে তোলে। আমরা একটু স্বদেশী আন্দোলন সম্পর্কে ডিটেলস পড়বো, একটু নোট করে নিন, অনেক গুরুত্বপূর্ণ এটা। স্বদেশী আন্দোলন, স্বদেশী আন্দোলনের সময়কাল হইল 1905 থেকে 1908। 1911 থেকে পরবর্তীতে অসহযোগ আন্দোলন শুরু হয়ে যায়, একেবারে ব্রিটিশ বিরোধী আন্দোলন। আমরা এইটা দেখি জাস্ট যে স্বদেশী আন্দোলন, স্বদেশী আন্দোলনের সময়কাল কত? 1905 থেকে 1908। এর পরবর্তীতে অসহযোগ আন্দোলন হয়, ব্রিটিশ বিরোধী আন্দোলন হয় 1911 থেকে, তারপর 1920 আন্দোলন হয়েছে। তো স্বদেশী আন্দোলনের সময়কাল আমরা দেখলাম। স্বদেশী আন্দোলনের দুইটা কর্মসূচি ছিল, কর্মসূচি, স্বদেশী আন্দোলনের কর্মসূচি। একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, দেখেন
আমরা কিন্তু বঙ্গভঙ্গের আগে থেকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতেছিলাম। বঙ্গভঙ্গের আগে কিন্তু আমরা কি করছি, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছি। বাট ব্রিটিশরা যখন আবার বঙ্গভঙ্গ করে তখন এরা তেলে বেগুনে জেগে ওঠে এবং এই স্বদেশী আন্দোলনটা শুরু করে দেয়। এটা দুইটা কর্মসূচি ছিল, একটা হইল বিদেশি পণ্য বা বিলেতি পণ্য বর্জন। বিলেতি পণ্য বর্জন, বিলেতি মানে বিদেশি, এখানে ব্রিটিশদেরকে বোঝানো হচ্ছে। আরেকটা কি, আমি বিলেতি পণ্য বর্জন করলাম, তার তো আমার একটা অল্টারনেটিভ লাগবে। এই অল্টারনেটিভ হইলো কি, দেশীয় পণ্য গ্রহণ। দেশীয় পণ্য গ্রহণ, টাটা সহ আরো বিভিন্ন কেমিস্ট্রি, তারপরে আরো যেগুলো কোম্পানি ছিল আর কি এই রিলেটেড, রাসায়নিক বিভিন্ন ধরনের, তারপরে সাবান তৈরির কোম্পানি যেগুলো ভারতে হয়েছে, এগুলো কিন্তু এই যে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করেই কিন্তু গড়ে উঠেছে। বিভিন্ন ধরনের লোহার কারখানা যাবতীয় কিছু এই বঙ্গভঙ্গের উপর প্রতিক্রিয়া করে তারা গড়ে তুলেছে। তারা চাচ্ছিল যে আমরা আর বিদেশি পণ্য গ্রহণ করব না, আমরা কি করব, দেশীয় পণ্য গ্রহণ করব। তাহলে আমরা দেখলাম স্বদেশী আন্দোলন সময়কাল হলো 1905 থেকে 1908। ইতিহাসবিদগণ এরা এভাবেই তুলে ধরছে এটা। আর এটা হইল দুইটা কর্মসূচি, একটা হলো বিলেতি পণ্য বর্জন আর একটা হইলো দেশি পণ্য গ্রহণ। আমরা এখন দেখব এটার সাথে জড়িত যে সাহিত্যিক ব্যক্তিবর্গ ছিল তাদের নামটা আমরা একটু দেখব, চলেন। এক নম্বরে আসবে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আন্দোলন করেছে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের এই পূর্ব বাংলায় অনেক জমিদারি ছিল, অর্থাৎ তার অনেক জমি জমা ছিল এখানে, এই জন্য তিনি এটার বিরুদ্ধে আন্দোলন করেছে। তো এটার বিরুদ্ধে আন্দোলন হিসেবে তিনি করেছে কি, আমার সোনার বাংলা মানে সোনার বাংলা কবিতা রচনা করেন। এই কবিতার মোট লাইন হইল কয়টা, 25টা। জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয় 10, আর রাষ্ট্রীয় সঙ্গীত যখন গাওয়া হয় তখন হইল 4 লাইন পরিবেশনা করা হয় এখানে। রবীন্দ্রনাথ ঠাকুর আর একটা গান রচনা করেন, সেটা হলো ও আমার দেশের মাটি। ও আমার দেশের মাটি, তারপরে বাংলার মাটি বাংলার জল। বাংলার মাটি বাংলার জল, এই তিনটা প্রথমত এগুলো কবিতা, পরবর্তীতে গান হয়ে যায়। এই তিনটা সাহিত্যকর্ম তিনি রচনা করেন। একটা হইলো কি সোনার বাংলা, যেটা আমাদের জাতীয় সঙ্গীত। আরেকটা গান রচনা করেন, সেটা হলো ও আমার দেশের মাটি। আরেকটা হইলো বাংলার জল বাংলার মাটি। এই তিনটা তার সাহিত্যকর্ম অনেক বেশি বিখ্যাত। তো আমরা দেখি, চলেন। ইনি আরেকটা কাজ করছিল, সেটা হলো রাখি বন্ধন। রাখি বন্ধন, রাখি বন্ধনটা অ্যাকচুয়ালি কি, রাখি বন্ধন হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য এই অনুষ্ঠানটা শুরু করা হয়। যদিও বর্তমানে কিন্তু হিন্দু মুসলিমদের মধ্যে এই রাখি বন্ধন কার্যক্রমটা হয় না, এটা জাস্ট এখন হিন্দুদের মধ্যেই হয়, ভাই বোন যে রাখি পরায় আর কি, সেটা বর্তমানে এই আন্দোলন। তাহলে আগে এটা কি ছিল, হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য এই অনুষ্ঠানটা শুরু করে কে, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের কার্যক্রমগুলো আমরা দেখলাম। আরেকজন ব্যক্তি রয়েছে গুরুত্বপূর্ণ, আরেকজন ব্যক্তি আছে গুরুত্বপূর্ণ, আমরা তার নামটা একটু দেখবো, চলেন। তিনি হইল রজনীকান্ত সেন। রজনীকান্ত সেন, রজনীকান্ত সেনের একটা গান ছিল, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, তুলে নেড়ে ভাই। রজনীকান্ত সেনের যে গান মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, এটা ছিল স্বদেশী আন্দোলনের অন্যতম একটা গান ছিল, যার মাধ্যমে দেশীয় পণ্য গ্রহণ করার কথা বলা হচ্ছিল। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, এটা ছিল স্বদেশী আন্দোলন বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মূল মন্ত্র। এই মূল মন্ত্র বলা হয় এটাকে, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। এই সম্পর্কে আরেকজন গান রচনা করেছিল, তিনি হইল দ্বিজেন্দ্র লাল রায় বা আমরা ডিএল রায় যাকে বলে থাকি। তিনি গান রচনা করেছিল বসুন্ধরা নিয়ে, ধন ধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। আচ্ছা, এটা বুঝে নিন, ধন ধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। এই গানটা রচনা করেন কে, দ্বিজেন্দ্র লাল রায়। এই গানটাকে বলা হয় বাংলাদেশের জাতীয় গান। বাংলাদেশের জাতীয় গান, জাতীয় গান হইল কি আমাদের ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। আর জাতীয় সঙ্গীত কি, জাতীয় সঙ্গীত হইলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। গান ও সঙ্গীতের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। সঙ্গীত এটা হলো আত্মিক, উপলব্ধি করতে হয়, আর গান সচরাচর এমনিতেই যেগুলো গাওয়া হয় আর কি, এইরকম। আচ্ছা, আশা করি বিষয়টা এখানে ক্লিয়ার। আমরা দেখলাম বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় গড়ে ওঠা আন্দোলনের নাম হইলো কি, স্বদেশী আন্দোলন। খেলাফত আন্দোলন এগুলো অনেক পরে হয়েছে, ওয়াহাবি আন্দোলন আগে হয়েছে, অসহযোগ আন্দোলন এটা পরে হয়েছে। আমরা পর্যায়ক্রমিক ভাবে যখন যাব তখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।
তাহলে আমরা দেখলাম স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন সম্পর্কে যদি আমি আবার এক নজরে আপনাদেরকে একটু বলি, যারা নোট করছেন একটু মিলাই নেন। স্বদেশী আন্দোলন 1905 থেকে 1908 এর মধ্যে হয়েছে। এটা দুইটা কর্মসূচি ছিল। একটা কি, একটা হলো বয়কট কর্মসূচি, বয়কট, আর একটা হলো দেশীয় পণ্য গ্রহণ। দেশীয় পণ্য গ্রহণ মানে বিলেতি পণ্য বর্জন আর দেশীয় পণ্য গ্রহণ। এখানে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, ডিএল লাল রায় ছিল, তারপরে রজনীকান্ত সেন ছিল, তারপরে চারণ কবি মুকুন্দ দাস, যেটা আমরা কিছুক্ষণ পরে পড়বো। এই ব্যক্তিগুলো কিন্তু এখানে জড়িত ছিল এই স্বদেশী আন্দোলন। তাহলে স্বদেশী আন্দোলন কি? বঙ্গভঙ্গ বিরোধী একটি আন্দোলন হইল স্বদেশী আন্দোলন বা স্বদেশী মুভমেন্ট। এটার স্লোগান কিন্তু ছিল বন্দে মাতারম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মানে হইলো কি প্রার্থনা করা বা তার কাছে মাথা নিচু করা আর কি, আত্মসমর্পণ করা এরকম বোঝায়। আর মাতরম হইলো মাকে বোঝানো হচ্ছে, মানে মায়ের কাছে আত্মসমর্পণ করা এরকম, মানে এখানে মা বলতে দেশকে বোঝানো হয়েছে, বন্দে মাতরম। আর এই স্বদেশী আন্দোলনেই কিন্তু এটা একটু গুরুত্বপূর্ণ, প্রত্যক্ষভাবে নারীরা অংশগ্রহণ করে, নারীরা অংশগ্রহণ করে। আর আগে পর্যন্ত আমরা যতগুলো আন্দোলন দেখতে পারছি প্রত্যক্ষভাবে আমরা নারীদের অংশগ্রহণ দেখতে পারি নাই, বাট এই স্বদেশী আন্দোলনই এমন একটা আন্দোলন যেখানে বাঙালি নারীরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। এটা কিন্তু আমাদের অনেক একটা গৌরবের বিষয়। আপনাকে অনেক সময় জিজ্ঞাসা করতে পারে যে এমন একটা আন্দোলনের নাম বলো যেটাতে প্রথম নারীরা অংশগ্রহণ করে, সেটা হইলো কি স্বদেশী আন্দোলন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা নেক্সটে যাব। সরি, আচ্ছা চলেন আমাদের নেক্সট কোশ্চেন আমরা দেখব। নেক্সট কোশ্চেনটা হইল স্বদেশী আন্দোলন পরিচালিত হয়েছিল কাদের বিরুদ্ধে? এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা দেখা যাচ্ছে। স্বদেশী আন্দোলন পরিচালিত হয়েছিল কাদের বিরুদ্ধে? আমরা দেখলাম স্বদেশী আন্দোলন সম্পর্কে ডিটেলস পড়ে ফেলছি। স্বদেশী আন্দোলন কাদের বিরুদ্ধে হয়েছে? কংগ্রেসের বিরুদ্ধে, নাকি মুসলিম লীগ ও ব্রিটিশদের বিরুদ্ধে, নাকি মুসলিম লীগের বিরুদ্ধে, নাকি ব্রিটিশদের বিরুদ্ধে? এটার একটু উত্তর করেন আপনারা সবাই, যে স্বদেশী আন্দোলন পরিচালিত হয়েছিল কাদের বিরুদ্ধে? স্বদেশী আন্দোলন সম্পর্কে আমরা ডিটেলস জানছি। স্বদেশী আন্দোলন কিসের জন্য হয়েছিল, তারা বঙ্গভঙ্গ কিসের জন্য করেছিল, সেই জন্য আমরা এই আন্দোলনটা গড়ে তুলেছিলাম। এটা কিসের জন্য হয়েছিল? আচ্ছা দেখেন, কংগ্রেস এটা হিন্দুদের রাজনৈতিক দল, যেটার আন্ডারে কি হয়েছে স্বদেশী আন্দোলনটা হয়েছে, তার মানে এখানে কংগ্রেস হবে না। তারপরে আমরা দেখি মুসলিম লীগ ও ব্রিটিশদের বিরুদ্ধে। আমরা দেখছি কিন্তু স্বদেশী আন্দোলন এটা শুরু হয়েছে কখন? স্বদেশী আন্দোলন কিন্তু শুরু হয়েছে আমাদের 1905-এ শুরু হয়েছে। আর মুসলিম লীগ গঠন করা হয়েছে কবে? মুসলিম লীগ গঠন করা হয়েছে কিন্তু 1906-এ। এবং এই স্বদেশী আন্দোলনে হিন্দুরা সরাসরি মুসলিমদেরকে টার্গেট করে নাই, কারণ এই মুসলিম লীগের মধ্যে অন্যান্য মুসলিমরাও ছিল যারা আবার বঙ্গভঙ্গের বিরুদ্ধে ছিল। আচ্ছা, তারপরে আসতেছে মুসলিম লীগের বিরুদ্ধে। মুসলিম লীগের বিরুদ্ধে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই, এটা একবারে সরাসরি হবে কি ব্রিটিশদের বিরুদ্ধে। ব্রিটিশদের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন পরিচালিত হয়েছিল কাদের বিরুদ্ধে? ব্রিটিশদের বিরুদ্ধে। ব্রিটিশদের যাবতীয় যে পণ্য ছিল এগুলো আমরা কি করব না, গ্রহণ করব না, এটাই ছিল তাদের মেইন কথা। আচ্ছা, তারপরে আমরা নেক্সট কোশ্চেনটা দেখি চলেন। সেটা হইলো, কে বাংলার গ্রামে ঘুরে ঘুরে পরনা রেশমি চুরি বঙ্গ নারী গান গেয়ে জনগণের মধ্যে স্বদেশী আন্দোলনের পক্ষে তীব্র আবেগ সৃষ্টি করেছিল? স্বদেশী আন্দোলনে যেসব সাহিত্যিকরা ছিল তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি হইল কে? আমাদের এই যে, আচ্ছা ওনার নাম বললে তো এখন উত্তর হয়ে যাবে। একজন ব্যক্তি ছিল, তিনি কি করছে, গ্রামে গ্রামে ঘুরে পরনা রেশমি চুরি বঙ্গ নারী এই গানটা গেয়েছিল। আচ্ছা আপনারা একটু উত্তর করেন সবাই। আচ্ছা আশা করি সবকিছু ঠিকঠাক আছে। কে গেয়েছিল এটা? আচ্ছা আপনারা মোটামুটি সবাই সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, এই যে চারণ কবি মুকুন্দ দাস। চারণ কবি মুকুন্দ দাস, এটা আমরা উত্তর জানি, আমরা আরো ডিটেলসে যাব। চারণ কবি মুকুন্দ দাস কি করেন? পরনা রেশমি চুরি বঙ্গনারী। ভাইয়া রেশমি তো আমরাই তৈরি করতেছিলাম, মানে রেশমি যে সুতা, তাহলে এখানে কি পরার
নিষেধ করতেছে। পরনা রেশমি চুরি বঙ্গনারী বলতে এখানে ইউরোপীয়দের যে রেশমি চুরিটা যেটা অনেক বেশি বিখ্যাত হয়েছিল, আমাদের যে রেশম এর উপর অনেক বেশি তারা কর আরোপ করেছিল এবং বিদেশি যে পণ্য এটাতে তারা সহজ দ্রব্যমূল্য দিয়েছিল বা দাম বাড়াইছিল, কিন্তু ওদের কাছে ওটা একটু কম ছিল। তো এই জন্য পরনা রেশমি চুরি বঙ্গনারী বলতেছে, মানে ব্রিটিশদের যে পণ্যটা রয়েছে সেটা পড়তে অ্যাকচুয়ালি নিষেধ করতেছে। এটা ছিল বঙ্গভঙ্গ বিরোধী একটা গান, পরনা রেশমি চুরি। এখানকার এই রেশমি চুরি বলতে কিসের কথা বোঝানো হচ্ছে? ব্রিটিশদের কথা বোঝানো হচ্ছে। আর পরনা মানে কি? তুমি হাতে দিও না, এটা হইলো এই পরনা। তো দেখেন, চারণ কবি মুকুন্দ দাস ইনি ছিল বরিশালের চারণ কবি, বরিশালের চারণ কবি। বরিশালের উপর কিন্তু নিষেধাজ্ঞা করেছিল এই মুকুন্দ দাসের জন্যই। তো চারণ কবি বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? চারণ কবি ভার্সেস কবি, চারণ কবি ভার্সেস কবি। কবি মানে কি? যে কবিতা লেখে তাকে বলা হচ্ছে কি? কবি। যে কবিতা লিখতেছে তাকে আমরা কি বলতেছি? কবি বলতেছি। চারণ কবি কি? তার মানে কবি শব্দটা রয়েছে, তার মানে ইনিও কি লিখবে? কবিতা লিখবে। কবিতা লেখার পাশাপাশি এনার আরো কয়েকটা গুণ থাকবে, সেটা হইলো কি? দেশে বা অঞ্চলে ঘুরে ঘুরে তিনি কি করবে? ঘুরে ঘুরে কবিতাকে গান আকারে প্রকাশ করবেন, কবিতাকে গান আকারে প্রকাশ করবে, গান আকারে। দেখেন, চারণ কবির অন্যতম কাজ হইল কি? তিনিও একজন কবি, কিন্তু তিনি আরো কি কাজ করবে? এই যে গান, যেগুলো কবিতা রয়েছে বা বিভিন্ন ধরনের লেখনী রয়েছে বা কোনো একজন বক্তা একটা কথা বলেছে, এগুলো তিনি কি করবে? জনসম্মুখে, আপনারা যাত্রাপালা যদি দেখে থাকেন তাহলে বুঝবেন, সেগুলো জনসম্মুখে তিনি অনেক সুন্দর করে উপস্থাপন করতেন। আর যারা এরকম করে উপস্থাপন করত এবং যারা কি করত? কবিতাকে গান আকারে প্রকাশ করে বিভিন্ন অঞ্চলে গিয়ে গিয়ে বেড়াতো, এদেরকে কি বলা হয়তো? চারণ কবি বলা হয়। এই চারণ কবি মুকুন্দ দাস বরিশালকে স্বদেশী আন্দোলনের জন্য বা ব্রিটিশ বিরোধী আন্দোলনে অনেক বেশি শক্তিশালী ভাবে গড়ে তোলে, যার কারণে পরবর্তীকালে এই বরিশালের উপর নিষেধাজ্ঞা জারি করে বিভিন্ন মিডিল মিসিং, যেগুলো আমরা বর্তমানে দেখি না, বিভিন্ন মিটিং এর উপর নিষেধাজ্ঞা জারি করে, এইরকম বরিশালের উপর করেছিল। কারণ সেই সময় বরিশাল অনেক বেশি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, এদের অগ্রগতিটা অনেক বেশি হচ্ছিল এই চারণ কবি মুকুন্দ দাসের জন্য। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। আমরা দেখলাম এখানে পরনা রেশমি চুরি বঙ্গনারী। এই রেশমি চুরি বলতে এই যেটা বঙ্গনারীকে পড়তে নিষেধ করতেছে, এটা হলো ইউরোপের। আর এখানকার এই গানটা কবিতাকে গান আকারে গেয়ে গিয়ে প্রকাশ করতো কে? চারণ কবি মুকুন্দ দাস। চারণ কবি বলতে বোঝানো হয় যেই ব্যক্তি বিভিন্ন ধরনের কথা মানুষের সামনে সুন্দর করে উপস্থাপন করবে, গান গেয়ে গিয়ে যাত্রাপালার মতো করে, এই যে গুণ যেগুলো থাকবে তাদেরকে বলা হবে কি? চারণ কবি। আশা করি বিষয়টা ক্লিয়ার। আপনারা যারা গ্রামে থাকেন তারা দেখতে পারবেন যে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে বিভিন্ন ব্যক্তি গান গায়, গান গেয়ে টাকা আদায় করে, এরকম শহরেই হয়ে থাকে, উন্নত দেশে রাস্তায় রাস্তায় এরকম হয়ে থাকে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন দেখি, চলেন। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় কত সালে? এখানে কয়েকটা সাল দেওয়া হয়েছে, 1911 সালে, 1913 সালে, 1914 সালে, 1915 সালে। তার মানে আমাদের যখন বঙ্গভঙ্গটা হয়েছে তখন ঝামেলা হয়েছিল এখানে। দেখেন, বঙ্গভঙ্গ, আমরা একটু রাজধানী নিয়ে আলোচনা করতেছি। বঙ্গভঙ্গের ফলে দুইটা প্রদেশ সৃষ্টি হইলো, একটা হইলো কি আমাদের ঢাকা প্লাস আসাম, ঢাকা প্লাস আসাম। এটা রাজধানী হইলো কি? এটা রাজধানী হইলো আমাদের ঢাকা, সরি বাংলা এখানে হবে বাংলা, অর্থাৎ আমাদের পূর্ব বাংলা বা পূর্ববঙ্গ বলতে পারি আমরা। যেটা রাজধানী কি? যেটা রাজধানী হইলো আমাদের ঢাকা। আর একটা যেটা বাংলা প্রদেশ ছিল, বাংলা প্রদেশ, সেটা রাজধানী কি হয়? সেটা রাজধানী আগে যেটা ছিল সেটাই কলকাতা হয়। আপনারা কি উত্তর দিচ্ছেন? এটার একটু উত্তর দেন যে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় কত সালে? ওটার রাজধানী ডিটেলস আলোচনা করব বঙ্গভঙ্গ থেকে। তাহলে বেঙ্গল প্রেসিডেন্সির রাজধানী ছিল কলকাতা। যখন এটা বিভক্ত করা হয় তখন নতুন যে প্রদেশটা গড়ে ওঠে সেটা হইলো কি? পূর্ববঙ্গ ও আসাম। যেটা রাজধানী হয় কি? ঢাকা, সেটা রাজধানী হয়। এবং বাংলা প্রদেশ যেটা গঠন করা হয় পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা নিয়ে, সেটা রাজধানী হয় কি? সেটা রাজধানী হয় কলকাতা। যখন পুনরায় একত্রিত করা হয়, হ্যাঁ আপনারা উত্তর দিচ্ছেন, যখন পুনরায় একত্রিত করা হয় তখন কি গঠন করা হয়? অবিভক্ত বাংলা, অবিভক্ত বাংলা। বঙ্গভঙ্গ রদ করা হয়েছে কবে? 1911 সালে। আর পুরো বাংলাটা একত্রিত করে এটা গভর্নর হিসেবে নিয়োগ করা হয় লর্ড কারমাইকেলকে। আর এই 1911 সালে কি হয়? সিদ্ধান্ত নেওয়া হয়, যখন বঙ্গভঙ্গ রদ করা হয় সিদ্ধান্ত নেওয়া হয় যে রাজধানী কি করা হবে? কলকাতা থেকে দিল্লিতে চলে যাবে, কলকাতা থেকে দিল্লিতে যাবে।
দিল্লিতে যাবে। এটা সাল কত? 1911 সালে। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় 1911 সালে। 1911 সালের সাথে জড়িত ব্যক্তি লর্ড হার্ডিন্স, সেই সময় উনি ভাইসরয় ছিল। আরেকজন ব্যক্তি ছিল রাজা পঞ্চম জর্জ, আরেকজন ব্যক্তি তার সাথে ছিল তার স্ত্রী রানী ম্যারি। রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ করেন এবং সিদ্ধান্ত নেওয়া হয় ওই মঞ্চে যে কলকাতা থেকে কি করা হবে, রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার এখানে। রাজধানী নিয়ে গোলায় ফেলবেন না। আচ্ছা চলেন আমরা একটু দেখি ইংলিশ 10টা বেসিক ক্লাস। আপনি যে ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছেন সেই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন এবং পেজ থেকে দেখলে ফলো করেন। করে আপনি কি করবেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনি পাঠিয়ে দেন তাহলে ইংলিশের উপর আপনার 10টা বেসিক ক্লাস দেওয়া হবে। এই 10টা বেসিক ক্লাস যদি আপনি ভালোভাবে কমপ্লিট করেন তাহলে আপনি ভর্তি পরীক্ষায় 5 থেকে 6টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। এবং এই বেসিক ক্লাসগুলো ভালোভাবে কমপ্লিট করার মাধ্যমে আপনার ইংরেজি ভিতটা অনেক সুন্দর করে গড়ে উঠবে। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আচ্ছা তারপরে আমরা দেখি চলেন। তারপরে সামনে 10 সেপ্টেম্বর থেকে আমাদের নতুন 3টা ব্যাচ শুরু হচ্ছে। এক নম্বর ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 ব্যাচ, আরেকটা হলো সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2, বর্তমানে এক চলমান আছে। আরেকটা হলো বিউপি এফএ ডাবল এস এফ ট্রিপল এস, এই দুইটা ইউনিটের প্রিপারেশন নেওয়া হবে। আপনি যদি জাস্ট বিউপির জন্য প্রিপারেশন নিতে চান তাহলে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আর যদি আপনি সেকেন্ড টাইমার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই কোর্সটা অনেক বেশি জরুরি। 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত আমাদের কিন্তু ক্লাস নেওয়া হবে এখানে। তারপর ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন যেটা, এটাতেও 2025 সালের শেষ পর্যন্ত, মানে একেবারে অ্যাডমিশনের শেষ পর্যন্ত ক্লাস নেওয়া হবে এখানে। আমাদের যে মেইন ব্যাপার সেটা হলো আমাদের যে বেসিক ক্লাসগুলো, বেসিক ক্লাস এগুলো কিসের মাধ্যমে নেওয়া হবে? গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে নেওয়া হবে। আমাদের 86 ইঞ্চি ডিজিটাল বোর্ড। আপনি কিন্তু গুগল মিট, আমি যখন বেসিক ক্লাস নেব আপনি আমাকে সরাসরি এখানে কোশ্চেন করতে পারবেন। আচ্ছা ডিটেলস জানার জন্য এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে নক দেন, নক দিলে আপনি ডিটেলস এখানে জানতে পারবেন। আপনি যদি একবারে ডিরেক্ট ভর্তি হতে চান তাহলে জাস্ট এই নাম্বারে টাকা সেন্ড করে আপনি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন, তাহলে আপনাকে ডিটেলস সবকিছু দিয়ে দেওয়া হবে, আমাদের গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। আপনি যদি আরো ডিটেলস জানতে চান তাহলে ওই নাম্বারে নক দিবেন। আচ্ছা চলেন আপনি আমাদের কোর্সে কিসের জন্য ভর্তি হবেন আমাদের টিমমেট সম্পর্কে দেখাই। আবির মাহমুদ, আশা করি এনার ইংরেজি ক্লাস করেছেন। আর ইংরেজি ক্লাস যেটা দেওয়া হলো এটা আবির মাহমুদই নিয়েছে। ইংরেজি উনি নেবেন, অনেক সুন্দর করে বোঝায়, ক্লাস করলে বুঝতে পারবেন। তারপরে আমাদের 3জন মেন্টর রয়েছে, জারিন তাসনিম আপু, পৃথা আপু, দিলরুবা দিনা আপু। এনারা আমাদের উইলান অ্যাডমিশন কেয়ারে পড়তো। এনারা দিনরাত 24 ঘন্টা আপনাকে সাহায্য সহযোগিতা করে থাকবে। আপনার যে বিভিন্ন যে প্রশ্ন আপনি পরে বুঝতে পারতেছেন না, জাস্ট সুন্দর করে নক দেবেন তাহলেই হয়ে যাবে। আর আমি আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগ, আমি আপনাদের জিকে ক্লাস নেব। আচ্ছা আশা করি বিষয়টা ক্লিয়ার। আপনি ডিটেলস জানার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে জাস্ট নক দিলেই হয়ে যাবে। আচ্ছা আমরা এখন দেখবো আমাদের নেক্সট কোশ্চেন যেটা, সেটা হলো বঙ্গভঙ্গ রদ করেন কে? রাজা পঞ্চম জর্জ, লর্ড কার্জন, নাকি লর্ড মাউন্টব্যাটেন, নাকি লর্ড হার্ডিন্স? এই প্রশ্নের উত্তর আমরা একটু দেই। তো আমরা দেখি চলেন। লর্ড কার্জন ইনার সময়ে কি হয়েছে? ইনার সময়ে 16 অক্টোবর 1905 কি হয়েছে? আমাদের বঙ্গভঙ্গ হয়েছে। তাহলে লর্ড কার্জন কি করেছে? বঙ্গভঙ্গ করেছে। এটার একটু উত্তর করি আমরা, যে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে? আচ্ছা এখানে মনে করেন আরেকটা অপশন দেওয়া আছে, সেটা হলো লর্ড হার্ডিন্স। আচ্ছা নিচে অপশন দেওয়া আছে, হ্যাঁ নিচে দেওয়া আছে, এটা একটু দেখি আমরা। লর্ড হার্ডিন্স, এই দুটার মধ্যে আমাদের অনেক ঝামেলা লেগে যায় যে রাজা পঞ্চম জর্জ হবে নাকি লর্ড হার্ডিন্স হবে। আচ্ছা লর্ড কার্জনের বিষয়টা ক্লিয়ার, আমরা নেক্সটে দেখি। লর্ড মাউন্টব্যাটেন ভাই 1947 সাল, এনার সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাল হলো 1947 সাল। 1947 সালে 3 জুন ইনি একটা পরিকল্পনা দেয় ভারত বিভক্তির, সেটা হইল কি মাউন্টব্যাটেন পরিকল্পনা। সেটা ছিল আমাদের মাউন্টব্যাটেন পরিকল্পনা, যার পরবর্তীতে দেশটা বিভক্ত করা হয়। তাহলে আমরা দেখলাম ভারতবর্ষ বিভক্ত, অর্থাৎ ভারতের একবার শেষ ভাইসরয় যিনি ছিল, ব্রিটিশ ভাইসরয়, ইনি হইল লর্ড মাউন্টব্যাটেন। তাহলে ব্রিটিশ ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। এখন ঝামেলা হইলো দুইটা, লর্ড হার্ডিন্স আর রাজা পঞ্চম জর্জ। বঙ্গভঙ্গ যখন করা হয় 1911 এই লর্ড হার্ডিন্স অনেক নরম মনের একজন মানুষ ছিল। ইনি আন্দোলন দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। আচ্ছা বাঙালিরা বা ভারতীয়রা যেটা চাচ্ছে আমি তাদেরকে সেইটাই দিয়ে দেব, এরকম করার সিদ্ধান্ত নিয়ে নেয়।
তার পরবর্তীতে আমরা দেখতে পাই 1911 সালে রাজা পঞ্চম জর্জ আমাদের এই ভারতবর্ষে আসে, যেহেতু প্রশাসনিক ভাবে উনিই রয়েছে কি একেবারে উপরে। এই বঙ্গভঙ্গ রদ অফিসিয়ালি ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ। আপনি যদি কখনো দেখেন রাজা পঞ্চম জর্জ অপশনে নাই, তখন আপনি কি করবেন, লর্ড হার্ডিন্সকে দাগাবেন, লর্ড হার্ডিন্সকে দাগাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এর আগে একটা বিগত প্রশ্ন ছিল, সেখানে রাজা পঞ্চম জর্জ অপশনে ছিল না, সেখানে ছিল লর্ড হার্ডিন্স। তো লর্ড হার্ডিন্স উত্তর হবে। চারটা অপশন আপনাকে দেওয়া হয়েছে, তার মানে চারটা অপশনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এটা আপনাকে বের করে উত্তর করতে হবে। আচ্ছা, আমরা দেখি চলেন নেক্সট কোশ্চেন যেটা, দ্বিতীয়বার বাংলা খণ্ডিত হয় কোন সালে? 1905 সালে, 1947 সালে, 1971 সালে, 1935 সালে। আপনারা এটা উত্তর করেন যে দ্বিতীয়বার বাংলা খণ্ডিত হয় কত সালে। আমরা প্রথমে একটু দেখি চলেন, আমরা নিচ থেকে শুরু করি। 1935। 1935 সালটা কিসের সাথে জড়িত? 1935 সালে ভারত শাসন আইন করা হয়, ভারত শাসন আইন। তাহলে 1935 সালে সম্পর্কিত বিষয় কি? ভারত শাসন আইন। ভারতটা আসলে কিভাবে শাসন করা হবে এইটা ব্রিটিশ পার্লামেন্টে একটা আইন করা হয়, সেটার নাম হইলো কি ভারত শাসন আইন, যেটার সাথে সম্পর্ক হইলো 1935 সাল। তারপরে 1971 সাল, যেটার সাথে সম্পর্ক হইলো কি আমাদের মুক্তির সংগ্রাম, মুক্তির সংগ্রাম। আমরা এখন থেকে এটাকে কি বলবো? মুক্তি সংগ্রাম বলবো, কারণ আমাদের যে সংবিধান রয়েছে তার যে প্রস্তাবনা, আমাদের সংবিধানের একটা প্রস্তাবনা যেটা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু, এই প্রস্তাবনায় বলা হয়েছে কি জাতীয় মুক্তির জন্য আমরা কি করেছিলাম? সংগ্রাম করেছিলাম। তাহলে 1971 সালে কি হয়েছে? আমাদের মুক্তির সংগ্রাম হয়েছে। তারপরে 1905 সালে কি হয়েছে? বঙ্গভঙ্গ, মানে বাংলা ভাগ হয়েছে। 1947 সালে কি হয়েছে? বাংলা ভাগ। তাহলে প্রথম কোনটা? প্রথম হইল 1905 আর দ্বিতীয় হইল কি 1947। 47 সালে কি হয়েছে? বাংলা খণ্ডিত হয়েছে। আপনার মনে হইতে পারে যে ভাইয়া এই সময় তো ভারত বিভক্তি হয়েছে, ভাই ভারতের মধ্যে তো বাংলাটা রয়েছে। এখানকার এই বাংলা বলতে বোঝানো হচ্ছে যে বেঙ্গল প্রেসিডেন্সি যে অংশগুলো ছিল, বাংলা, আমাদের পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ একসাথে যে ছিল, এগুলো কিন্তু আলাদা হয়ে গেছে, এটাকে এখানে বোঝানো হচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে প্রথম বঙ্গভঙ্গ হয়েছে 1905 সালে, দ্বিতীয় বঙ্গভঙ্গ হয়েছে 1947 সালে। এই দুইটাই বঙ্গভঙ্গ হয়েছে। আর 1971 সালে আমাদের মুক্তি সংগ্রাম হয়েছে, আর 1935 সালে ভারত শাসন আইন হয়েছে। আচ্ছা, যে ভারত শাসন আইন যেটা 1935 সালে হয়েছে, এই ভারত শাসন আইনের মাধ্যমেই কিন্তু নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে। আচ্ছা, পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল বা ভাইসরয় কে ছিলেন? পূর্ববঙ্গ আসাম প্রদেশ গঠনকালে, দেখেন এখানে কি বোঝাচ্ছে? পূর্ববঙ্গ আসাম, তার মানে বঙ্গভঙ্গের কথা বলতেছে এখানে, বঙ্গভঙ্গের কথা বলা হচ্ছে। বঙ্গভঙ্গের মাধ্যমেই তো নতুন প্রদেশ গঠন করা হইলো, পূর্ববঙ্গ আসাম। এটার উত্তর করেন আপনারা একটু, পূর্ববঙ্গ ও আসাম। তার মানে এটা বঙ্গভঙ্গকালীন সময়ে 1905 এর কথা বলা হচ্ছে, 1905 এর কথা বলা হচ্ছে। তাহলে 1905 আমাদের গভর্নর জেনারেল কে ছিল? 1905 সালে গভর্নর জেনারেল ছিল হইল লর্ড কার্জন। হ্যাঁ, আপনারা যারা আছেন এখানে সবার উত্তরই সঠিক, লর্ড কার্জন ছিল। আর লর্ড হার্ডিন্স যখন বঙ্গভঙ্গ রদ করা হয় তখনকার গভর্নর জেনারেল বা ভাইসরয় ছিল, আমরা ভাইসরয় বলবো। ভাইসরয় কে ছিল? লর্ড হার্ডিন্স। বিভিন্ন সময় গভর্নর জেনারেল দেখে প্রশ্ন আসে তো এই জন্য আর কি। তারপরে লর্ড ক্লাইভ, এনার সাথে আমরা জানি লর্ড ক্লাইভের সাথে সম্পর্ক আমাদের বেঙ্গল প্রেসিডেন্সি। তারপরে এনার সাথে আরো কয়েকটা বিষয় রয়েছে, পলাশির যুদ্ধ রয়েছে, বক্সারের যুদ্ধ রয়েছে, এই যে বিষয়গুলো রবার্ট ক্লাইভের সাথে রয়েছে। আচ্ছা, আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে এটার উত্তর হবে আমাদের কি? পূর্ববঙ্গ আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ছিল লর্ড কার্জন। লর্ড কার্জন এটার সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট আমরা দেখি চলেন। আমাদের প্রশ্ন, ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় কবে? এটা আমাদের রিপিট হয়েছে 1911 সালে এটা করা হয়েছে। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছে কবে? 1911 সালে। আচ্ছা, এটা আমরা সলভ করে ফেলছি এর আগে। আচ্ছা, এই প্রশ্নটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং একটা ঝামেলাময় প্রশ্ন। বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দান করেন কে? বঙ্গভঙ্গ বিরোধী যারা ছিল তারা সবাই স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিল।
বঙ্গভঙ্গ বিরোধী যারা ছিল তারা কি করছে, সবাই স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইনিও স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিল। বল্লভভাই পেটেল ইনিও ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল, মানে ব্রিটিশরা যেগুলো করতেছে এগুলোর বিরুদ্ধে ছিল। অরবিন্দ ঘোষ ইনিও এই স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিল। এই তিনটা নিয়ে আমাদের অনেক ঝামেলা হয়। আপনারা এটা উত্তর দেন, এটা কোনটা সঠিক উত্তর হবে। আমি ততক্ষণে হাজী শরীয়তুল্লাহ পড়াই। হাজী শরীয়তুল্লাহ ইনার সময় যে আন্দোলনটা গড়ে উঠেছিল, ইনি যে আন্দোলনটা করেছিল সেটা হইলো কি ফরায়েজি আন্দোলন। ফরায়েজি আন্দোলন, এটা প্রথমে একটা ধর্মভিত্তিক আন্দোলন ছিল। ফরায়েজি এই শব্দটা আসছে কই থেকে, ফরজ থেকে, মানে যেটা করতে আমাদের অবশ্যই করা লাগবে, মানে মুসলিমদের যেটা অবশ্যই করতে হবে সেটাই হইলো কি ফরজ। ফরজ থেকে আসছে কি ফরায়েজি। এটা ছিল প্রথমে একটা ধর্মভিত্তিক আন্দোলন। তার পরবর্তীতে হাজী শরীয়তুল্লাহর ছেলে দুদু মিয়া এটাকে কি করে, রাজনৈতিক আন্দোলনে রূপান্তর করে এবং এটার বিরোধী দল হিসেবে উপস্থাপনা করা হয় কাকে, ব্রিটিশদেরকে। তারপরে এটা ব্রিটিশদের বিরুদ্ধে এই আন্দোলনটা চলমান থাকে। তার মানে এটার সাথে বঙ্গভঙ্গের কোনো সম্পর্ক নাই। হাজী শরীয়তুল্লাহ সেই 1840 সালে মারা গেছে, আর আমাদের বঙ্গভঙ্গ হয়েছে 1905 সালে, সেটার সাথে সম্পর্ক নাই। এখন এই তিনটার মধ্যে কোনটা হবে, কে একজন বলি। হ্যাঁ, আপনারা যে উত্তরটা করেছেন সেটা সঠিক উত্তর। এটা হলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দেখেন ভাই, আন্দোলনের সাথে আমিও যুক্ত ছিলাম, বাট এখানে প্রধান যে নেতৃত্ব দিয়েছে তার কথা জিজ্ঞাসা করেছে। এটা হলো কি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ইনি কিন্তু ছিল একজন উগ্রপন্থী কংগ্রেস নেতা, যাদের হাত ধরেই স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমাদের অনেক মজার একটা কোশ্চেন চলে আসছে। এই প্রশ্নের মাধ্যমে আমরা 4-5টার মতো কোশ্চেন সলভ করব। চলেন, ব্রিটিশ শাসন আমলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়? ব্রিটিশ শাসন আমলে ঢাকাকে কোন সালে প্রাদেশিক রাজধানী করা হয়, এটা কি একজন বলি। দেখেন, আমি ঢাকা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করি। 1610, 1660, 1905, 1947। আমাদের অন্যতম একটা বার্নিং কোশ্চেন, সেটা হলো ঢাকা মোট কতবার রাজধানী হয়? ঢাকা মোট কতবার রাজধানী হয়? আপনারা ওটার উত্তর করেন, আমি এটা সলভ করে দিচ্ছি। ঢাকা মোট কতবার রাজধানী হয়? আচ্ছা, এটার উত্তর করতেছেন আপনারা? আচ্ছা, দেখি আমরা ঢাকা মোট কতবার রাজধানী হয়। ঢাকা মোট 5 বার রাজধানী হয়। ঢাকা মোট কতবার রাজধানী হয়? 5 বার রাজধানী হয়। ঢাকা সর্বপ্রথম 1610 সালে রাজধানী হয়, যেটা ছিল কি মুঘল আমল। এই সময় এটা রাজধানী কে করছে? ইসলাম খান করেছে। এবং এই ঢাকার নাম তিনি কি করেন? জাহাঙ্গীরনগর রাখেন। তাহলে নেতাদেরকে যে তেলামি করা, সেটা অ্যাকচুয়ালি সেই আদিকাল থেকেই চলে আসতেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে ঢাকা এখানে প্রথম রাজধানী হয়। তার পরবর্তী সময় আবার রাজমহলে চলে যায় রাজধানী, তারপর আবার ফিরে আসে কোথায়? এই যে আমাদের 1660 সালে ঢাকা। তাহলে দ্বিতীয়বার রাজধানী হয়। এই যে দুইটা সময়কাল, এই সময়কালটা কার মধ্যে পড়তেছে? এটা কিন্তু মুঘল শাসনামলের মধ্যে পড়তেছে। তার মানে উপমহাদেশীয় শাসনামল, ইসলামী উপমহাদেশীয় শাসন আমলের মধ্যে পড়তেছে, উপমহাদেশীয় শাসনামল। আশা করি বিষয়টা ক্লিয়ার। 1610, 1660 এটা কি পড়তেছে? আমাদের উপমহাদেশীয় শাসন আমল। আচ্ছা, এটার উত্তর করেন। আমি যে প্রশ্নটা করছি আপনাদেরকে, ব্রিটিশ শাসন আমলে কোন সালে প্রাদেশিক রাজধানী করা হয় ঢাকাকে? ব্রিটিশ শাসন আমলের কথা বলছে। আচ্ছা, মেবি আপনারা উত্তর করেছেন আগে এটা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। তারপরে দেখি আমরা 1905, 1947। 1947-এ ঢাকা যখন রাজধানী হয় তখন দেশটা বিভক্ত হয়ে গেছে। তার মানে আর আমরা ব্রিটিশদের মধ্যে নাই, তখন আমরা কিসের মধ্যে? পূর্ব পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের মধ্যে। তাহলে এটা ছিল আমাদের রাজধানী হয়েছে পাকিস্তান আমলে। আর 1905 সালে ঢাকা যেটা রাজধানী হয়েছে বাংলার, এই সময়টা ছিল কি আমাদের ব্রিটিশ শাসন আমল। এটা কি ছিল আমাদের ব্রিটিশ শাসন আমল, ব্রিটিশ শাসন আমল। আর চতুর্থ যে রাজধানী হয়েছে এটা কবে হয়েছে? আমাদের 1947 সালে। আরেকটা রাজধানী হয়েছে, সেটা হইলো 1971। এটা একটা মজার কাহিনী আছে, চলেন আমরা দেখি। মানে গুরুত্বপূর্ণ, মজার না, জিকে কখনো মজার হয় না, এগুলো সব অনেক বেশি খাট্টার মতো হয়ে থাকে। আমরা দেখি, চলেন। 26 মার্চ 1971 থেকে 16ই ডিসেম্বর 1971। আমি জিজ্ঞাসা করলাম আপনাদের 26 মার্চ থেকে 1971, 26 মার্চ 1971 থেকে 16 ডিসেম্বর 1971 বাংলাদেশের রাজধানী কি ছিল? আরেকটা কোশ্চেন হইল
16 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর এটা 1972, 1971 থেকে বর্তমান বাংলাদেশের রাজধানী কি? বাংলাদেশের রাজধানী। আচ্ছা, আমি কথা বলেছি, কথাতেই আশা করি বোঝার কথা। আপনারা একটু অ্যান্সার করিয়েন। এটা আমাদের দুইটা অনেক ঝামেলা হয়। একটা হলো কি 26 মার্চ 1971 থেকে 16 ডিসেম্বর 1971 পর্যন্ত বাংলাদেশের রাজধানী কি ছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধ সময়কালীন বাংলাদেশের রাজধানী ছিল মুজিবনগর। আপনারা এখন বলতে পারেন যে ভাইয়া মুজিবনগর তো গঠন করা হয়েছে কবে? মুজিবনগর গঠন করা হয়েছে 10 এপ্রিল। এটা শপথ গ্রহণ হয়েছে কততে? 17 এপ্রিল। আর এই দিনই সরকার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আর 10 এপ্রিলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এই জন্যই 17 এপ্রিলকে কি বলা হয়? মুজিবনগর দিবস বলা হয়। তাহলে ভাইয়া মুজিবনগর কিভাবে 26 মার্চ থেকে হইল? 10 এপ্রিল মুজিবনগর সরকার যেটা গঠন করা হয়েছে, এই কথাটা বলছে কি? এই কথাটা বলছে হলো তাজউদ্দিন বলছে। এবং এই মুজিবনগর সরকারের যে ঘোষণাপত্র ছিল, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এখানে উল্লেখ করে বলা হয়েছে যে আমাদের দেশটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26 মার্চে স্বাধীনতার ঘোষণাটা দিয়েছে, সেই অনুযায়ী দেশটা কি হবে? পরিচালনা করা হবে। এই যে স্বাধীনতার ঘোষণাপত্র, এখানে 26 মার্চ বঙ্গবন্ধুর যে ঘোষণা, এটা থেকেও কিছু অংশ নেওয়া হয়েছে এবং এই ঘোষণাপত্রের স্বীকৃতি হিসেবে ধরা হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26 মার্চ এটা দিয়েছিল। বঙ্গবন্ধু তো আগেই রাজনৈতিক যত পরিকল্পনা ছিল সবগুলো তো করেছিল, তো এই অনুমোদন হিসেবে ধরা হয় কি 26 মার্চ 1971। এই জন্য 26 মার্চ 1971 থেকে 16 ডিসেম্বর 1971 মুক্তি সংগ্রাম যেই চলছিল এই সময়ে, এটাকে এই সময়ের রাজধানী ছিল আমাদের মুজিবনগর ছিল এই সময়ের রাজধানী। তার মানে বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল সেই সময় সরকার ছিল আমাদের মুজিবনগর সরকারের রাজধানী ছিল মুজিবনগর সরকার গঠন হয় 10 এপ্রিল 1971। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন 17 এপ্রিল 1971। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে 16 ডিসেম্বর আমরা যখন স্বাধীনতা লাভ করলাম, তারপরে থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশের রাজধানী হইল ঢাকা। তাহলে ঢাকা মোট কতবার রাজধানী হয়েছে? ঢাকা মোট 5 বার রাজধানী হয়েছে। এই 5 বারের মধ্যে আমরা যদি আরো ছিন্ন বিচ্ছিন্ন করি, তখন আমরা দেখতে পারবো কি জানেন? আমরা এখন এখান থেকে দুইটা শব্দ নিয়ে আসতে পারবো। একটা হলো প্রাদেশিক। দেখেন এই 4টার সময় যে রাজধানী হয়েছে, 1610, 1660, 1905, 1947, এই সবগুলোই কিন্তু দেশ না, কোনো স্বাধীন দেশ না। এই সবগুলোই কি ভাই? সবগুলোই হইলো প্রাদেশিক রাজধানী ছিল। তাহলে প্রাদেশিক রাজধানী ঢাকা হয় মোট 4 বার। বাংলাদেশের রাজধানী হয় ঢাকা কতবার? 1 বার। বাংলাদেশের রাজধানী হয় 1 বার, যেটা হইলো 1971 সালে। এই মোট কতবার রাজধানী হয় ঢাকা? 5 বার। আর আমাদের দেশ যখন মুক্তি সংগ্রাম করতেছিল সেই সময় রাজধানী ছিল মুজিবনগর। আমাদের মুক্তি সংগ্রাম কার আন্ডারে চলছে? মুজিবনগর সরকারের আন্ডারে চলছে। তো মুজিবনগর সরকারের যেটা রাজধানী, বাংলাদেশের রাজধানী হবে সেইটা। কারণ মুজিবনগর সরকার আর এর আরেক নাম ছিল বাংলাদেশের অস্থায়ী প্রথম সরকার, প্রবাসী সরকার, এর অনেকগুলো নাম ছিল কিন্তু এখানে। আচ্ছা, আশা করি এটা আমাদের ঠিকঠাক আছে, আর কোনো প্রবলেম নাই। হ্যাঁ, মুজিবনগর, মামুন, হ্যাঁ এটা সঠিক উত্তর ছিল। আচ্ছা, আমরা দেখি চলেন তারপরে নেক্সট। মরলি মিন্টো সংস্কার আইন হয় কত সালে? আমরা প্রায় একেবারে শেষের দিকে চলে আসি। আমি একটু আবার প্রথম থেকে বঙ্গভঙ্গের বিষয়টা বুঝিয়ে শেষ করে দিব। এটা একটু দেখি আমরা। মরলি মিন্টো সংস্কার আইন হয় কত সালে? 1905, 1906, আচ্ছা 2 বার 6 দেওয়া হয়েছে। আচ্ছা ধরে নেন এটা হলো 1909 আর এটা 1911, এটা অপশন হলো 11। 1905, 1906, 1911, 1909। আমরা একটু 1905 এর ইতিহাস, আজকে আমরা এতবার এগুলোর কথা বলছি, আশা করি ক্লাসের পর আপনার কখনো আর মনে পড়বে না যদি একবার নোটটা দেখে নেন। আচ্ছা 1905 বঙ্গভঙ্গ, বেঙ্গল প্রেসিডেন্সি বিভক্ত। এই সময়কার ভাইসরয় কে ছিল? ভাইসরয় ছিল জর্জ নাথানিয়েল কার্জন। আমরা জাস্ট লিখবো যে কার্জন ছিল সেই সময়কার ভাইসরয়। 1906 এর আমরা ঘটনা দেখলাম কি মুসলিম লীগ প্রতিষ্ঠা। প্রথম 1 অক্টোবর 1906 আগা খানের নেতৃত্বে 35 জন মুসলমান প্রতিনিধি কার কাছে যায়? লর্ড মিন্টোর কাছে যায়। এই লর্ড কার্জনের পর ভাইসরয় হয় কে? লর্ড মিন্টো ভাইসরয় হয়। এনার কাছে তারা যায়। এনার কাছে যাওয়ার পর তারা নতুন রাজনৈতিক দল এবং মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের কথা বলে তারা। তারপরে আসতেছে 1911।
1911-তে কি হয়েছে আমাদের, আচ্ছা এটা আমি একটু শেষ করি। 1906 1 অক্টোবর 1906 কি হয়েছে, সিমলা প্রতিনিধি সম্মেলন বা সিমলা ডেপুটেশন হয়েছে এই 1 অক্টোবর 1906। তারপরে 28 থেকে 30 ডিসেম্বর ঢাকায় শিক্ষা সম্মেলন হয়। ঢাকায় কি হয়েছে, শিক্ষা সম্মেলন হয়েছে। শিক্ষা সম্মেলনের শেষ দিন অর্থাৎ 30 ডিসেম্বরে কি হয়েছে, 30 ডিসেম্বরে মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয়। এই যে মুসলিম লীগ, এটা প্রতিষ্ঠা করা হয়েছে। তার পরবর্তী সাল 1911। এই 1911-তে কি হয়েছে, 1911 এটা 1911-তে বঙ্গভঙ্গ রদ হয়েছে। বঙ্গভঙ্গ রদ হয়েছে। বঙ্গভঙ্গ রদ কে করছে, রাজা পঞ্চম জর্জ। রাজা পঞ্চম জর্জ কি করেছেন, এই বঙ্গভঙ্গটা রদ করেছেন। সেই সময়কালীন গভর্নর জেনারেল বা ভাইসরয় কে ছিল, ভাইসরয় ছিল হইল লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ সেই সময়কার ভাইসরয় ছিল। এটাই কাহিনী হইলো আমাদের 1911। আরেকটা যদি আমরা কাহিনী দেখি সেটা হইলো কি, কলকাতা থেকে রাজধানী স্থানান্তর করা হয় কোথায়, দিল্লিতে স্থানান্তর করা হয়। আচ্ছা এটার উত্তর কি আপনারা করেছেন? হ্যাঁ আপনারা করেছেন এটার উত্তর, ঠিক আছে। 1909 হয়েছে। আমরা এখন দেখবো যে অ্যাকচুয়ালি মরলি মিন্টো সংস্কার বলতে কি বোঝানো হয়, এটা আমরা দেখবো, চলেন। আচ্ছা এক সেকেন্ড। মরলি মিন্টো, এখানে আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে হয়তো এখানে দুইজন ব্যক্তির নাম রয়েছে। আপনাদের যদি এটা মনে হয়ে থাকে যে এখানে দুইজন ব্যক্তির নাম রয়েছে তাহলে এটা সঠিক উত্তর। মরলি, আপনি এরকম যেগুলো দেখবেন সেগুলো দুইজন ব্যক্তির নাম অ্যাড করে, একজন হবে হইলো সচিব আর একজন হবে ভাইসরয়। মরলি ইনি ছিল ব্রিটিশ সচিব ছিল মরলি। আর মিন্টো কে ছিল, মিন্টো হলো লর্ড মিন্টো, ইনি ছিল হইলো ভাইসরয়। এনাদের নাম দিয়ে একটা আইন করা হয়, মরলি মিন্টো সংস্কার আইন। যে আইনের মূল কথা হইল কি, মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা। মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা, এবং তারা এটা মেনে নেয়, মরলি মিন্টো সংস্কার আইন। তাহলে মরলি মিন্টো, এখানকার মরলি হইল একজন ব্রিটিশ সচিব, মিন্টো হইল ব্রিটিশ আমাদের ভারতের ভাইসরয়, অর্থাৎ ব্রিটিশ ভারতীয় ভাইসরয় ছিল কে, এই মিন্টো। আর এই সংস্কার আইন, এখানে কি আইন করা হয়, মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। তার মানে মুসলিমরা পৃথকভাবে নির্বাচন করতে পারবে। এই ঘটনাটা হইল 1909। আমরা দেখে থাকছি যে আমাদের বঙ্গভঙ্গ হয়েছে কবে, 1905 সালে হয়েছে। যার কারণে বেজার বা অখুশি ছিল কারা, হিন্দুরা অখুশি ছিল। তার মধ্যে কি হয় দেখেন, 1909 সালে এসে কি করা হয়, মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের কথা বলা হয়। এটা হিন্দুরা আরো খারাপ ভাবে নেয় তাদের জন্য, এবং তারা আন্দোলনের বেগবানটা আরো বাড়িয়ে দেয়। আর পরবর্তীতে যখন ভাইসরয় হয় লর্ড হার্ডিঞ্জ, ইনি আসলে আমার মতো অনেক নরম মনের একজন মানুষ ছিল। ইনি বলতেছে আচ্ছা তোমরা যেটা চাচ্ছ সেইটাই হবে। তার পরবর্তীতে রাজা পঞ্চম জর্জ কি করেন, বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন। বঙ্গভঙ্গ যখন রদ ঘোষণা করা হইল তখন কি হইল, বঙ্গভঙ্গ রদ ঘোষণা করার পর আমরা আমাদের রাজধানী হারিয়ে ফেললাম। তার মানে এখানে কি, মুসলমানরা বেজার। এখন আবার মুসলিমরা অখুশি। কিসের জন্য তারা অখুশি, কারণ তারা রাজধানী পাইছিল আবার হারাই ফেলছে। বঙ্গীয় মুসলিমরা অখুশি। এখন এদেরকে খুশি করার জন্য লর্ড হার্ডিঞ্জ বললেন কি, যে ঢাকায় একটা মুসলমানদের জন্য বিশ্ববিদ্যালয় করা হবে। এটার প্রধান নেতৃত্বে ছিল সলিমুল্লাহ। নবাব সলিমুল্লাহ বলছিল যে আপনি জাস্ট বিশ্ববিদ্যালয় করে দেন, কত জায়গা লাগবে সেগুলো সব আমি দিব, কোনো সমস্যা নাই। তো তারপরে কি হইলো, তারপরে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, যার কারণে আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা ভালোভাবে কাজ হয় না। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথাও বলা হয়। দেখেন এখানে একটা বিষয় রাজনৈতিক খেলা খেলছে। ব্রিটিশরা একবার কি করে, আমাদেরকে খুশি করে, একবার তারা আমাদের মানে বঙ্গীয় মুসলিমদেরকে খুশি করে, আর একবার তারা কাদেরকে খুশি করতেছে, আরেকবার খুশি করতেছে হইলো হিন্দুদেরকে, অর্থাৎ ভারতীয় হিন্দু যারা আছে হিন্দুদেরকে খুশি করতেছে। তো আমরা যারা ভারতীয়, আমরা যখন ব্রিটিশ ভারতীয়ের মধ্যে ছিলাম, আমরা তখন দেখলাম যে না, ব্রিটিশরা তো আমাদের সাথে একটা খেলা খেলতেছে। এরা কি করতেছে, একবার আমাদেরকে খুশি করতেছে, একবার তোমাদেরকে খুশি করতেছে। আচ্ছা আমরা কি পারি না নিজেদের মধ্যে একটা সম্প্রীতি গড়ে তুলতে, সম্প্রীতি বা একটা চুক্তি করব আমরা, যেটার মাধ্যমে তোমরা যে আন্দোলনে যাবা আমরাও ঠিক সেই আন্দোলনে যাব।
তোমরা সবসময় আমাদের সাথে মদত দিবা, আমরা তোমাদের সাথে মদত দিব, এরকম কথাটা তারা চিন্তা ভাবনা করে। তার প্রেক্ষিতে লখনৌতে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, আমরা প্রথমে পড়েছিলাম কিন্তু লখনৌতে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যেটার নাম কি ছিল? লখনৌ চুক্তি। লখনৌ চুক্তি এটা স্বাক্ষরিত হয় 1916 সালে। 1916 সালে স্বাক্ষরিত হয়। এখানে দুইটা পক্ষ ছিল, পক্ষদ্বয় ছিল এখানে মুসলিম লীগ, মুসলিম লীগ ছিল আর কংগ্রেস ছিল, কংগ্রেস ছিল এখানে। তো দেখেন আমরা দেখলাম লখনৌতে আমরা কি করলাম, একটা চুক্তি করলাম। এটাই ছিল আমাদের হিন্দু মুসলিম সম্প্রীতির প্রথম চুক্তি, লখনৌ চুক্তি, যেটা 1916 সালে করা হয়েছে। আমরা এর পরবর্তী যে ক্লাসটা রাখবো সেখানে আমরা বঙ্গভঙ্গ পরবর্তী যে রাজনীতি সেটা নিয়ে আলোচনা করব। তারপরে আমরা দ্বিতীয় চুক্তি দেখতে পারবো, ব্রিটিশরা আমাদের সাথে আরো কি কি করে সেই সব বিষয়গুলো আমরা দেখতে পারবো। আচ্ছা, আমরা আরেকটা বিষয় দেখি চলেন। এটা আমাদের অনেক সুন্দর একটা স্লাইড, আমরা 4-5টা কোশ্চেনের মাধ্যমে সলভ করব। তো প্রশ্নটা হচ্ছে, বঙ্গভঙ্গ রদের পর অবিভক্ত বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? আমরা যদি একটু প্রথম থেকে আলোচনা করি, আমরা যদি দেখি যে বেঙ্গল প্রেসিডেন্সি বিভক্ত, বেঙ্গল প্রেসিডেন্সি বিভক্ত হওয়ার ফলে এখানে দুইটা লেফটেন্যান্ট গভর্নর জেনারেল হয়। লেফটেন্যান্ট গভর্নর জেনারেল এখানে কে কে হয়, বা লেফটেন্যান্ট জেনারেল হয় এখানে? আচ্ছা, এই যে ব্যামফিল্ড ফুলার, আর একটা হয় হইল ব্যামফিল্ড ফুলার। আচ্ছা, এটা বুঝে নিন, এটা হলো ব্যামফিল্ড ফুলার, আর একটা হয় হলো অ্যান্ড্রু ফ্রেজার, অ্যান্ড্রু ফ্রেজার। পরবর্তীতে এদের যখন তাদের পদটা বাতিল হয়ে যায়, কিসের জন্য বাতিল হয়ে যায়? কারণ বঙ্গভঙ্গ রদ হয়ে গেছে, তার মানে বাংলা পুনরায় একত্রিত হয়েছে। বাংলাকে পুনরায় একত্রিত করা হয় কবে? বাংলাকে পুনরায় একত্রিত করা হয় 1 এপ্রিল 1912 সালে, আর বঙ্গভঙ্গ রদ করা হয়েছে 12 ডিসেম্বর 1911 সালে। রদ করেছে রাজা পঞ্চম জর্জ। রাজা পঞ্চম জর্জ যদি কখনো অপশনে না থাকে তখন আপনারা দাগাবেন লর্ড হার্ডিন্সকে। তো 1 এপ্রিল বাংলাটা একত্রিত করা হয়েছে। এখন কি দরকার আমাদের? গভর্নর দরকার। এই গভর্নরটা কে ছিল একটু বলি। বঙ্গভঙ্গ রদের পর কে গভর্নর ছিল? আচ্ছা ঠিক আছে, আজান হচ্ছে, আপনারা উত্তর করেন এটা। বঙ্গভঙ্গ রদের পর আমি বলছি, এখানে কিন্তু আমি লেফটেন্যান্ট জেনারেলের কথা বলি নাই, এখানে আমরা বলছি হইল গভর্নরের কথা। মেবি আপনারা প্রশ্নটা অ্যাকচুয়ালি বুঝতে পারেন নাই, আমরা দেখি চলেন। ব্যামফিল্ড ফুলার কি পাইলাম? লেফটেন্যান্ট জেনারেল ছিল যখন বঙ্গভঙ্গ করা হয়েছিল। তারপরে আসতেছে আমাদের লর্ড ডান্ডাস, 1921 সালে তিনি ছিল, অর্থাৎ যখন ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়। ঢাবি প্রতিষ্ঠাকালীন বাংলার গভর্নর ছিল, বাংলার গভর্নর, এনারা কিন্তু গভর্নর, বাংলার গভর্নর ছিল যখন ঢাবি প্রতিষ্ঠা করা হচ্ছিল সেই সময়কার লর্ড ডান্ডান্স। আর সেই সময়কার ভাইসরয় ছিল হলে লর্ড রিডিং, রিডিং ওনার নাম, লর্ড রিডিং। আচ্ছা, তারপরে আসতেছে ফেডারিক চালমার্স বোন, আর থাকতেছে লর্ড কারমাইকেল। ব্যামফিল্ড ফুলার আমরা বুঝে ফেলছি, লর্ড ডান্ডাসও বুঝে ফেলছি। ব্যামফিল্ড ফুলার হইলো লেফটেন্যান্ট জেনারেল, আর লর্ড ডান্ডাস, তারপরে ফেডারিক চালমার্স বোন, লর্ড কারমাইকেল, এনারা সবাই হইলো গভর্নর। তো দেখেন বঙ্গভঙ্গ রদের করার পর 1 এপ্রিল 1912 সালে কি গঠন করা হয়? বাংলা পুনরায় একত্র করা হয় এবং অবিভক্ত বাংলা গঠন করা হয়। এখানকার প্রথম গভর্নর ছিল লর্ড কারমাইকেল। হ্যাঁ, এখন ঠিক আছে রিয়াদ, তোমার উত্তরটা ঠিক আছে। লর্ড কারমাইকেল ইনি কে ছিল? ইনি ছিল হইল বঙ্গভঙ্গ রদের পর অবিভক্ত বাংলার প্রথম গভর্নর। তাহলে লর্ড ডান্ডাসেরটা আমরা দেখে ফেলছি। আর ফেডারিক চালমার্স বোন যখন আমাদের দেশটা বিভক্ত হয় 1947 সালে, যখন আমাদের দেশটা বিভক্ত হয় সেই সময় গভর্নর হন কে? সেই সময় বাংলার গভর্নর, কিন্তু মাইন্ড ইট, এটা বাংলার গভর্নর। সেই সময় বাংলার গভর্নর হয় ফেডারিক চালমার্স বোন, নামটা সুন্দর একটু মনে রাখেন, ফেডারিক চালমার্স বোন। ইনি হয়েছে কখন? যখন দেশটা ভাগ করা হয়েছে 1947 সালে, দেশ ভাগের পর বাংলার গভর্নর হয়, অর্থাৎ পূর্ব বাংলার গভর্নর হন ফেডারিক চালমার্স বোন। লর্ড ডান্ডাস বাংলার গভর্নর ছিল যখন ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হচ্ছিল। লর্ড কারমাইকেল ছিল যখন বঙ্গভঙ্গ রদের পর দুইটা বাংলাকে একত্র করা হয় সেই সময় ছিল। ব্যামফিল্ড ফুলার ইনি কোন সময় ছিল? ইনি ছিল যখন বঙ্গভঙ্গ করা হয় সেই সময় পূর্ববঙ্গ ও আসামের গভর্নর ছিল ব্যামফিল্ড ফুলার। ঢাকা ইউনিভার্সিটিতে যে ফুলার রোডটা রয়েছে সেটা এই ব্যামফিল্ড ফুলারের নাম অনুসরণ করে।
আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন, সিমলা প্রতিনিধি সম্মেলন কত সালে হয়েছিল? আমরা জানি সিমলা প্রতিনিধি সম্মেলন এটা হলো একটা মুসলমানদের সম্মেলন। এটা কার নেতৃত্বে হয়েছে? আগা খানের নেতৃত্বে। আগা খানের নেতৃত্বে, আগা খানের নেতৃত্বে এটা হয়েছে। কার কাছে তারা গিয়েছিল? সেই সময়কার যে ভাইসরয় ছিল লর্ড মিন্টো, তার কাছে গিয়েছিল। এটার উত্তর করি আমরা একটু। 16 অক্টোবর 1905, নাকি 1 অক্টোবর 1906, নাকি 28 থেকে 30 ডিসেম্বর 1906, নাকি 30 ডিসেম্বর 1906? আমাদের অপশনগুলো এমন ভাবে সাজানো রয়েছে, প্রত্যেকটার সাথে এক একটা ইতিহাস জড়িত। এটার উত্তর করি আমরা একটু। তো দেখেন, সিমলা প্রতিনিধি সম্মেলন আগা খানের নেতৃত্বে এটা কত সালে হয়েছে? আমরা একটু এটা সলভ করি। 16 অক্টোবর 1905 জর্জ নাথানিয়েল কার্জন কি করছে? ডিভাইড অ্যান্ড রুল পলিসি অনুসরণ করে আমাদের বঙ্গভঙ্গ করেছে, অর্থাৎ বাংলাটাকে বিভক্ত করেছে। এখন এই তিনটাই সম্পর্কিত হইল কিসের সাথে? মুসলিম লীগ গঠনের সাথে সম্পর্কিত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এটার উত্তর করে দিচ্ছি। সিমলা প্রতিনিধি সম্মেলন এটা হয়েছিল 1 অক্টোবর 1906 সালে। 1 অক্টোবর 1906 সালে হয়েছিল। তারপর এটা কিন্তু সিমলা হিমাচলে এটা অবস্থিত, হিমাচলের সিমলাতে এটা অবস্থান করতেছে, যেখানে হয়েছিল আর কি সেই স্থানটা। 28 থেকে 30 ডিসেম্বর ঢাকায় শিক্ষা সম্মেলন হয়। 28 থেকে 30 ডিসেম্বর কি হয়েছে? ঢাকায় শিক্ষা সম্মেলন হয়েছে। তারপরে 30 ডিসেম্বর 1906 সালে কি হয়? মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিল এখানে আগা খান। আগা খান ছিল। আর প্রতিষ্ঠার মধ্যে ছিল হইল সলিমুল্লাহ। প্রতিষ্ঠাতাকে সলিমুল্লাহ, তারপরে ভিকারুল মূলক ছিল, এনারা প্রতিষ্ঠাতার মধ্যে ছিল। আর প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিল আগা খান। আর এই আগা খানের নেতৃত্বে সিমলা প্রতিনিধি সম্মেলন হয়েছিল। এটা হয়েছিল 1 অক্টোবর 1906। 28 থেকে 30 ডিসেম্বর 1906 ঢাকায় সম্মেলন হয়, শিক্ষা সম্মেলন হয়। এটা হলো শিক্ষা সম্মেলন। শিক্ষা সম্মেলন হয়েছে ঢাকায় 28 থেকে 30 ডিসেম্বর 1906। 30 ডিসেম্বর 1906 কি হয়েছে? অর্থাৎ শিক্ষা সম্মেলনের শেষ দিনে, আচ্ছা আমি বলে দিয়েছি, 30 ডিসেম্বর শিক্ষা সম্মেলনের শেষ দিনে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা, আমরা একটু পুরোটাই যে আমরা বঙ্গভঙ্গ পড়লাম সেটা একটু ডিটেলস জেনে শেষ করে দেব, সমস্যা নাই। তো দেখেন, বেসিক যে ক্লাসের কথা বলা হচ্ছে, এখানে 10টা ক্লাস রয়েছে। পার্টস অফ স্পিচ থেকে শুরু করে একেবারে ডিগ্রি পর্যন্ত। এই ক্লাসটা নেওয়ার জন্য আপনি জাস্ট যে চ্যানেল থেকে দেখতেছেন এটা সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো দিয়ে এই নাম্বারে নক দেবেন, তাহলে আপনাদেরকে ক্লাসগুলো দেওয়া হবে, যার মাধ্যমে আপনার ইংলিশ বেসিকটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের 10 সেপ্টেম্বর থেকে 3টা ব্যাচ শুরু হবে। একটা হলো ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1, আর একটা হলো আমাদের সেকেন্ড টাইমারদের জন্য। এই দুইটা কোর্স একবারে 25 সালের শেষ পর্যন্ত চলতে থাকবে। আর একটা হলো বিউপি এফএ ডাবল এস এফ ট্রিপল এস, এই দুটো ইউনিটের জন্য কেউ যদি প্রিপারেশন নিতে চায় তাহলে সে এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারে। আমাদের অন্যতম যে ব্যাপার সেটা হলো আমরা গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নেই। ক্লাস চলাকালীন যখন বেসিক ক্লাস হবে তখন আপনি আনমিউট করে কোশ্চেন করতে পারেন যে ভাই আমি এই জায়গায় বুঝি নাই, আমাকে আবার একটু বুঝিয়ে দিন, এবং পরবর্তীতে ক্লাস রেকর্ড দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। ডিটেলস জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করেন, তাহলেই হয়ে যাবে। আর আমাদের যদি টিমমেট দেখাই, এখানে আবির রয়েছে। আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা, আমাদের টিমমেট যদি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, আমাদের টিমমেট যারা রয়েছে, আমি আছি, আবির আছে, তারপরে আমাদের দিলরুবা দিনা আপু রয়েছে, তারপরে আমাদের পৃথা আপু রয়েছে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, সবগুলো ইউনিভার্সিটি থেকে এখানে সবাই রয়েছে। এখানে কোনো সমস্যা নাই, আপনার যে কোনো প্রশ্নের সমস্যা হবে আপনি সুন্দর করে জাস্ট একটু নক দেবেন, তাহলেই হয়ে যাবে। তো মেইনলি অ্যাকচুয়ালি আমাদের এই পর্যন্তই আলোচনা ছিল। আচ্ছা, আমাদের এই পর্যন্তই আলোচনা ছিল। আমরা বঙ্গভঙ্গ থেকে বঙ্গভঙ্গ রদের যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা সুন্দরভাবে কমপ্লিট করেছি। আমি যদি একবার একটু রিভাইজ দিয়ে দেই আপনাদেরকে যে কই থেকে কি আসলো, চলেন আমি একটু এক নজরে বলতেছি, আপনারা যারা নোট করেছেন একটু মিলাই নিন। সর্বপ্রথম আমাদের বঙ্গভঙ্গের যে ব্যাপারটা, বঙ্গভঙ্গ এই শব্দটা আসলে বাংলা ভাগ করা, অর্থাৎ এই বাংলা বলতে বোঝানো হচ্ছে হইলো বেঙ্গল প্রেসিডেন্সিকে। বঙ্গভঙ্গ তাহলে কি ভাই? বঙ্গভঙ্গ হইলো বেঙ্গল প্রেসিডেন্সিকে বোঝানো হচ্ছে। এই বেঙ্গল প্রেসিডেন্সিটা গঠন করা হয়েছে 1765 সালে। এর আগে 1764 সালে কি হয়েছে? বক্সারের যুদ্ধ হয়েছে। এর আগে 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছে 1764, যেখানে পরাজয় বরণ করেন মীর কাসিম। এর মাধ্যমে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে রবার্ট ক্লাইভ।
রবার্ট ক্লাইভ বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে, যার পরবর্তীতে ব্রিটিশদের শাসন আমলের সময়ে বিভিন্ন সময় দুর্ভিক্ষ হয়, ভয়াবহ একটা দুর্ভিক্ষ হয় 1866 সালে উড়িষ্যার। সেখানকার তদন্ত যারা কমিটি ছিল তারা জানায় যে এই বাংলাটাকে যদি বিভক্ত করা হয় তাহলে আরো অনেক সুন্দরভাবে শাসন করা যাবে। তাহলে কথাটা বলে পরবর্তীতে 1903 সালে কি হয়, বাংলা বিভক্তির যে রূপরেখা পরিকল্পনা এটা গ্রহণ করা হয় সরকারিভাবে। তারপরে 1905 সালে বাংলাটাকে বিভক্ত করা হয়। 1905 সালে 16 অক্টোবর লর্ড কার্জন এটা বিভক্ত করে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি অনুসরণ করে। ব্রিটিশরা যেখানে যে জায়গাটা পাইছে কি ভাগ করো এবং শাসন করো। তো এই যে বঙ্গভঙ্গ যে হইলো, এই বঙ্গভঙ্গের ফলে হিন্দু সম্প্রদায়রা বেজার হয়ে যায় এবং মুসলমান সম্প্রদায় খুশি হয়ে যায়। হিন্দু সম্প্রদায় যে বেজার হয় যার ফলে তারা একটা আন্দোলন গড়ে তোলে, যেটার নাম হইলো স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন যেটা সময়কাল ছিল 1905 থেকে 1908। এই স্বদেশী আন্দোলন এমন একটা আন্দোলন যেখানে সরাসরি নারীরা অংশগ্রহণ করে। এখানে নারীরা অংশগ্রহণ করেছিল। এখানকার সাহিত্যবিদ যারা ছিল তারা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যে অন্যতম হইল রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর যিনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তারপরে ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তারপরে রাখি বন্ধন, বাংলার মাটি বাংলার জল, এই কবিতা গুলো রচনা করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর, যেগুলো পরবর্তীতে গান আকারে প্রকাশ করা হয়। তারপরে ডিএল রায়, ধনধান্যে পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা। তারপর আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল আমাদের মুকুন্দ দাস, যিনি বরিশালের চারণ কবি ছিলেন মুকুন্দ দাস। ইনি কি করছে, তার যে কবিতা বা অন্যান্য ব্যক্তির যে কবিতা বা যেগুলো লেখনী ছিল বা যেটাই হোক না কেন, তিনি কি করছে সেটা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সেটা গান আকারে প্রকাশ করেছে। এই জন্যই এদেরকে কি বলা হয়, চারণ কবি বলা হয়। আর এই মুকুন্দ দাসের বাসা হইলো কোথায়, বরিশালে। বরিশালে আন্দোলনটা অনেক বেশি বেগবান হয়েছিল, যার কারণে পরবর্তীতে ব্রিটিশরা বরিশালের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করে। আন্দোলনটা অনেক বেগবান হয়। এর মধ্যে আবার কি হয়েছে, 1909 সালে মোরলি মিন্টো সংস্কার আইন হয়, যার মাধ্যমে মুসলমানরা পৃথকভাবে নির্বাচনের অধিকারটা লাভ করে। এই আন্দোলনটা আরো বেশি বেগবান হয়ে যায়। পরবর্তীতে 1911 সালে লর্ড হার্ডিন্স কি হয়, ভাইসরয় হিসেবে আচ্ছা ঠিক আছে, ইস্যু নবী। আচ্ছা দেখি আমরা 1972 হয়। তো এই পর্যন্তই